ড্রামাটার প্রথম পর্ব দেখেছো তো? প্রথম পর্ব না দেখলে কিন্তু দ্বিতীয় পর্ব কিচ্ছু বুঝতে পারবে না। সামনের দিকের ড্রামা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যা হোক, আর কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বের এক্সপ্লেনেশন শুরু করা যাক। এই পর্বের শুরুতেই দেখা যায় চাইয়ানের জন্য পাত্রী দেখা চলছে। পাত্রীর তো চাইয়ানকে অনেক পছন্দ হয়ে যায়, আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও তো ভালো। তবে চাইয়ান ডিরেক্ট পাত্রীকে অপমান করে দেয়, মানে ওকে কিছু কাপড় উপহার দিয়ে দেয়, যার মানে রিজেকশন। পাত্রী আর তার মা তখন রেগে সেখান থেকে বের হয়ে যায়। তখন চাইয়ানও সেখান থেকে চলে যেতে থাকে। চাইয়ানের মা চাইয়ানকে বলছিল, এত ভালো মেয়ে তুমি কোথায় পাবে? সে কোন দিক থেকে কম আছে, তুমি কেন তাকে রিজেক্ট করে দিলে? সাথে ওকে আরও কিছু মেয়ের ডিসক্রিপশন বলছিল। চায়ান তখন ওর মাকে বলে ও একজনকে পছন্দ করে। এটা শুনেই তো চায়ানের মা খুশি হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি কাকে পছন্দ করো? তখন চায়ান কাংনিং এর নাম বলে সেখান থেকে চলে যায়। চায়ানের মা তো আর কাংনিংকে চিনত না। সে দেকিংকে জিজ্ঞাসা করে যে কাংনিং কে। দেকিং তখন সিফু রেস্টুরেন্টের দিকে আঙুল দিয়ে ইশারা করে। ম্যাডাম লি এর 3 নম্বর মেয়ে কাংনিং। এটা শুনে তো চায়ানের মা মাথা ঘুরেই পড়ে যায়। সেই বিয়েতে কোনোভাবেই মত দিবে না। তবে একটু পরে দেখা যায় চাইয়ানের ফ্যামিলি থেকে ম্যাডাম লিয়ের কাছে 2জন ঘটক মহিলা এসেছিল, যারা চাইয়ান এবং কাংনিং এর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ফুহুই তখন ওর বাড়িতে ঢুকছিল। আরও যখন জানতে পারে কাংনিং এবং চাইয়ানের বিয়ের কথা চলছে, ও তো অনেক খুশি হয়ে যায়। তার উপর চাইয়ানের পরিবার থেকে কোনো রকম যৌতুকের দাবি করা হয়নি, মানে বিয়ের সময় যেসব গিফট দিতে হয় সেগুলো আর কি। এত ভালো প্রস্তাব পেয়ে ম্যাডাম লি তো প্রচণ্ড খুশি ছিল। সবাই আনন্দ করছিল যে এবার কাংনিং এর বিয়ে হয়ে যাবে। কাংনিং দূর থেকে সবই দেখছিল। তবে ও একটু কনফিউজড ছিল যে চায়ান এত দ্রুত কেন বিয়ের প্রস্তাব পাঠালো। ওর সাথে তো এই ব্যাপারে কোনো কথাই বলেনি। বাইরে চায়ান কাংনিং এর জন্য অপেক্ষা করছিল। তবে কাংনিং সেটা না জেনে কোথাও বের হওয়ার জন্য দরজা খোলে, আর চায়ানকে দেখে দ্রুত দরজা বন্ধ করে দিচ্ছিল। চায়ান কাংনিং এর কাছে গিয়ে বলে, তুমি কিন্তু এখনো তোমার উত্তর দাওনি। তোমার ফ্যামিলি কি কনফিউজড? তারা তো ঘটক মহিলাদের কাছে হ্যাঁ বা না কিছুই জানায়নি। আমি তোমার উত্তর জানার জন্য এখানে অপেক্ষা করছি। কাংনিং তখন বলে, আপনি হুট করে এভাবে বিয়ের প্রস্তাব কেন দিলেন? চায়ান তখন স্বীকার করে যে সে কাংনিংকে ভালোবাসে, আর সে চায় কাংনিং এর সাথে তার দ্রুতই বিয়ে হয়ে যাক। কাংনিং তখন বলে সে এভাবে বিয়ে করতে পারে না। তাকে বিয়ে করতে হলে চায়ানের একটা শর্ত মানতে হবে। চায়ান জিজ্ঞাসা করে কি শর্ত, বরং কাংনিং বলার আগেই সে রাজি হয়ে যাচ্ছিল। কাংনিং তখন জানায় চায়ান কোনোদিন কাংনিংকে ছাড়া দ্বিতীয় কোনো মহিলাকে তার জীবনে গ্রহণ করতে পারবে না, মানে কোনো কনকুবাইন বা কোনো দাসী কিছুই রাখতে পারবে না। শুধুমাত্র কাংনিংয়ের সাথেই তার সারা জীবন কাটাতে হবে। সাধারণত বাচ্চা কাচ্চা না হলে ওরা কনকুবাইন নিতে পারত, তবে কাংনিংয়ের বাচ্চা না হলেও চায়ান কখনোই কনকুবাইন নিতে পারবে না। হয় তারা বাচ্চা অ্যাডপ্ট করবে অথবা বাচ্চা ছাড়াই কাটিয়ে দিবে। চায়ান তখন মুচকি হেসে বলে সে কাংনিংয়ের শর্তে রাজি আছে। চায়ান নিজে থেকেই কাংনিংকে বলে সে তো অনেকদিন থেকেই কাংনিংকে দেখছে। কাংনিংকে সে খুব ভালোভাবেই চেনে, আর তাই সে কাংনিংকে সেভাবেই ভালোবাসে যেভাবে কাংনিং আছে। মানে ওর কোনো চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই। ও গরিব হোক বা বড়লোক, রাগী হোক বা শান্ত, যেমনই হোক না কেন চায়ান তাকেই ভালোবাসে। এবং দুনিয়াতে আর কোনো পুরুষ নেই যে কাংনিংকে চায়ানের মতো ভালোবাসতে পারবে। এটা শুনে কাংনিং বলে, আপনার এত কনফিডেন্স কোথা থেকে আসলো? আপনার কি মনে হয় আপনি ছাড়া আমি আর কাউকে কখনো খুঁজে পাবো না? এটা বলেই কাংনিং ভেতরের দিকে হাঁটা লাগায়। তবে একটু এগিয়ে ঘুরে চায়ানকে বলে, আমি আপনাকে বিয়ে করব যদি আপনি আমার একটা কাজ করে দিতে পারেন। ছোটবেলায় আমি আমার গ্রামের বাড়িতে একটা পিস ব্লসম গাছ লাগিয়েছিলাম। আপনি যদি সেই গাছের মগডাল থেকে পিস ব্লসম ফুল আমাকে এনে দিতে পারেন, তাহলেই আমি আপনাকে বিয়ে করব। এটা বলে কাংনিং দ্রুত ভিতরে চলে যায়। চায়ান মুচকি হেসে কাংনিংদের দরজা বন্ধ করে দেয়। এরপর আমাদের চায়ানের মাকে দেখানো হয়। সে পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ সে কাংনিংয়ের সাথে চায়ানের বিয়েতে রাজি না। ম্যাডাম লিয়ের মতো একজন মহিলার মেয়েকে সে কোনোভাবে এই বাড়িতে আনবে না। তার উপর চায়ানের মা সবসময় বড়লোক বাড়ির মেয়েদের চয়েস করত, যাতে বেশি করে যৌতুক নিতে পারে। চায়ান তখন মুচকি হেসে বলে, আমি একটা কাজে শহরের বাইরে যাচ্ছি। আশা করি আমি ফিরে আসা পর্যন্ত তোমার মুড চেঞ্জ হয়ে যাবে। আমি আমার জীবনে শুধুমাত্র কাংনিংকেই বিয়ে করব। তাই আশা করি আমার সুখের কথা চিন্তা করে হলেও তুমি বিষয়টা ভেবে দেখবে। এটা বলে চায়ান সেখান থেকে বের হয়ে যায়। তখন আমরা দরজার পাশে লিয়াংয়ের মাকে দাঁড়িয়ে থাকতে দেখি, মানে ওই কুটনি মহিলা এখানে চলে এসেছিল, যেহেতু ওরা সম্পর্কে দুই যা। চায়ানের মা লিয়াংয়ের মাকে বলে, তুমি তো সবই শুনলে, এখন আমি কি করব? লিয়াংয়ের মা তখন বলে, চায়ানকে তো এভাবে আপনিই তৈরি করেছেন। খুব অল্প বয়সে ওর ঘাড়ে ব্যবসা চাপিয়ে দিয়েছেন। ও ব্যবসায় কত লাভ লস বিপজ্জনক পরিস্থিতি ফেস করেছে,
এই কারণেই তো ও অনেকটা স্বাধীনচেতা হয়ে গিয়েছে। চায়ানের মা তখন বলে এত কিছু না বলে এখন বলো এটা সমাধান কি। লিয়াংয়ের মা বলে কোনোভাবে চায়ানকে লি ফ্যামিলিতে বিয়ে করতে দেওয়া যাবে না, কারণ আমি তো জানি লি ফ্যামিলি কেমন, ওরা সব এক একটা বাঘ। এদিকে কাংনিং মনে মনে অনেক বেশি খুশি ছিল। ও নিজে হাতে ওর নিজের বিয়ের পোশাক সেলাই করছে। কিয়ানো এসে কাংনিংকে তাড়া দিয়ে বলে আমার মনে হয় তুমি সময়ের মধ্যে বিয়ের পোশাকটা শেষ করতে পারবে না, আমিও তোমাকে সাহায্য করছি, তুমি আমাকে ডিজাইন চয়েস করে দাও, আমি তোমার সাথে সেলাই করছি। আর কাংনিং হেসে হেসে ডিজাইন চুজ করছিল। দূর থেকে অসহায় দৃষ্টিতে এই বিষয়টা দেখছিল ম্যাডাম লি, যেটা শাওহুয়া খেয়াল করে। ম্যাডাম লি এর মন বেশ খারাপ। সে নিজের রুমের দিকে চলে যায় আর গিয়ে তার জমানো টাকার হিসাব করতে থাকে। তখনই সেখানে শাওহুয়া আসে। ও তো বুঝতে পেরেছিল ওর মায়ের মন খারাপ। ম্যাডাম লি শাওহুয়াকে বলে তুমি এখানে কেন আসলে। শাওহুয়া তখন বলে যে মা কি হয়েছে আমাকে খুলে বলো। ওরা তো পুরো একটা টিমের মতো ছিল। ম্যাডাম লি তখন শাওহুয়াকে পুরো বিষয়টা খুলে বলে। চায়ানের মা ম্যাডাম লিকে ডেকে নিয়েছিল এবং যৌতুকের আলোচনা করেছে। আর বুঝতেই পারছেন ম্যাডাম লি এর থেকে খুব মোটা অঙ্কের যৌতুক দাবি করেছিল সে। আর তাই ম্যাডাম লি চিন্তায় পড়ে গিয়েছিল এত টাকা সে কিভাবে জোগাড় করবে। এদিকে কাংনিং তার বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। নিজের মেয়ে সুখকেও তো তার দেখতে হবে। ম্যাডাম লি শাওহুয়াকে বলে দেয় কাংনিংকে যেন এই বিষয়টা না জানানো হয়। পরদিন সকালেই দেখা যায় ম্যাডাম লি এর বাড়ির সামনে হুলস্থুল কাণ্ড। সে গোপনে গিফট পাঠিয়ে দিয়েছিল, কিন্তু চায়ানের মায়ের মেড সে সকল গিফট ফেরত নিয়ে এসেছে, কারণ গিফটগুলো তার খুব একটা পছন্দ হয়নি এবং মাছগুলো মরে গিয়েছিল। তারা সাধারণ মাছের পরিবর্তে গোল্ডেন মাছ এবং নর্মাল চপস্টিকের পরিবর্তে রূপার চপস্টিক দাবি করে। ম্যাডাম লি নিজের কষ্ট চেপে রেখে মুচকি হেসে জানায় সে সব কিছু আবার নতুন করে তৈরি করে দিবে। তবে যে মেড এই গিফটগুলো ফেরত নিয়ে এসেছিল সে ম্যাডাম লিকে প্রচুর অপমান করছিল। চায়ানের মায়ের মেড ম্যাডাম লিকে অপমান করে বলছিল কিছু গরিব মানুষ থাকে যারা নিজেদের সুন্দরী মেয়েকে ব্যবহার করে বড়লোকের ছেলেকে পটাতে যায়, আপনি নিশ্চয়ই তেমন না। ম্যাডাম লি তো বুঝতেই পারে যে তাকে কি বলার চেষ্টা করছে। দরজার বাইরে থেকে কাংনিং পুরো বিষয়টাই শুনতে পায়। আরও জানতে পেরে যায় চায়ানের মা ওদের থেকে যৌতুক দাবি করেছে। ম্যাডাম লি মেইডকে জানায় সে খুব দ্রুত সবকিছু আবার সাজিয়ে চায়ানের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে। রাতের বেলা ম্যাডাম লি তার স্বামীর একটা পোশাকের উপর রাগ ঝাড়তে থাকে। সে বলছিল আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার আত্মা যেন কখনোই শান্তি না পায়। তারপরে কান্নায় ভেঙে পড়ে। সে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে আমি তোমাকে অভিশাপ দিতে চাইনি, তুমি এত অল্প বয়সে আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে, পাঁচটা মেয়ে নিয়ে আমি কিভাবে সার্ভাইভ করব, তুমি তো একবারও সেটা চিন্তা করলে না। এখনও যদি তোমার কোনো আত্মা অবশিষ্ট থাকে তাহলে তুমি দয়া করে এমন কোনো ব্যবস্থা করে দাও যাতে কাংনিংয়ের বিয়ে খুব ভালোভাবে হয়ে যায়। ম্যাডাম লি খুব অসহায়ের মতো কান্না করছিল, যেটা দরজার বাইরে থেকে কাংনিং শুনতে পায়। আর কাংনিংও দরজার বাইরে দাঁড়িয়ে মুখ চেপে কান্না করছিল। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ম্যাডাম লি সমস্ত গিফট আবারও সাজিয়ে নিয়ে এসেছে এবং সে চায়ানের মাকে চা ঢেলে দিতে দিতে বলে এর আগে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তবে এখন যেহেতু দুইটা ফ্যামিলির বিয়ের কথা উঠেছে আমি আশা করব আপনি আমাকে ক্ষমা করে দিবেন এবং আগে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন। ম্যাডাম লি খুব নরম সুরে কথা বলছিল, কিন্তু ম্যাডাম লি এর চা চায়ানের মা গ্রহণ করে না, বরং আবারও গিফটের মধ্যে খুঁত বের করে। গিফটের মধ্যে বলতে সে বলে যে এবারে গিফট সব কিছু ঠিক আছে, তবে গিফট যে তৈরি করেছে সে মানুষটা ঠিক নেই। আসলে এই গিফট তৈরি করেছিল শাওহুয়া। প্রথমে ওরা কিছুই বুঝতে পারে না। ফুহি জিজ্ঞাসা করে আন্টি আপনি কি বলছেন একটু খুলে বলুন। তখন চায়ানের মা বলে শাওহুয়া খুব কম বয়সে বিধবা হয়েছে, এমন একজন মানুষের মাধ্যমে বিয়ের গিফট প্যাক করা তো ভালো কথা না। মানে ওরা শাওহুয়াকে ইনডিরেক্টলি অপয়া বলছিল। শাওহুয়ার বাবা মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে এবং তার কোনো সন্তানও নেই। আর এসব কথা শুনে শাওহুয়ার তো প্রচণ্ড খারাপ লাগে। দরজার বাইরে থেকে কাংনিং সব কিছু শুনতে পায়। আরও সহ্য করতে না পেরে ডিরেক্ট ভিতরে চলে আসে। ম্যাডাম লি বলছিল সে সমস্ত গিফট আবারও তৈরি করবে, তবে কাংনিং ওর মাকে বলে মা এগুলোর আর কোনো প্রয়োজন নেই। তারা এমন একজন মানুষকে নিয়ে কথা বলেছে যে অনেক গুণী। আমার শিক্ষা দীক্ষা জিথা সেলাই যা কিছুই আমি শিখেছি সব কিছু আমার বড় বোনের থেকে। আমার বড় বোন কতটা শিক্ষিত এবং জ্ঞানী তাদের কোনো ধারণাই নেই। এমন একজন মানুষকে নিয়ে তারা যেহেতু বাজে কথা বলেছে বোঝাই যাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। আর চায়ানের মা যেহেতু ওদের পরিবারকে এত বেশি ঘৃণা করে তাহলে কি দরকার জোর করে এই বিয়েতে আগানো। বিয়ের কথাবার্তা এখানেই শেষ হোক।
এটা বলে কাংনিং ম্যাডাম লিকে টানতে টানতে ঘর থেকে বের হয়ে যায়। সাথে বের হয়ে আসে শাওহুয়া। আর বের হতেই ওদের দেখা হয় চাইয়ানের সাথে। চাইয়ান পিস ব্লসম গাছের চূড়া থেকে একটা ডাল নিয়ে এসেছে। ওর হাতে কিছু জায়গায় কেটে গিয়েছে, যেগুলো দেখে কাংনিংয়ের খুবই খারাপ লাগছিল। চাইয়ান তো তখনও পর্যন্ত কিছুই জানে না। ও খুশি হয়ে বলছিল, আমি তোমার কথা মতো এটা নিয়ে এসেছি, এখন নিশ্চয়ই আমাকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই। তবে সেখানে উপস্থিত কাংনিংয়ের 3 বোন এবং মা কেউ কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। চায়ান তো হতভম্ব হয়ে চিন্তা করছিল কি হলো। তখনই সেখানে চায়ানের মা আসে। আর এমন একটা ভাব, মহিলা ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সে এসে বলে, আমি তো বিয়ের গিফট রেডি করছিলাম, কিন্তু তারা তাদের মাইন্ড চেঞ্জ করেছে এবং বিয়ের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। সে কান্না কান্না ভাব নিয়ে বলছিল, বাবা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওরা না করে দিয়েছে, এখন আমি কি করতে পারি। চায়ান অবাক হয়ে কাংনিংয়ের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। তবে একটু পরে চায়ান আসে কাংনিংয়ের সাথে কথা বলতে। তবে কাংনিং চায়ানের সাথে দেখা করবে না। ফুহুই জানিয়ে দেয় যেহেতু বিয়ের কথাবার্তা শেষ হয়ে গিয়েছে, তাই এই বিষয় নিয়ে চায়ানের আর জোরাজুরি না করাই ভালো। চায়ান বারবার ফুহুইকে রিকোয়েস্ট করে কি হয়েছে সবকিছু খুলে বলার জন্য, তার মাকে কিছু বলেছে কিনা। তবে ফুহুই কিছুই বলে না। এখন যেহেতু চায়ানকে কিছুই জানানো হয় না, ও মনে করে যে কাংনিং হয়তো ওকে বিয়ে করতে চাচ্ছে না। ও নিজের হাতের পিস ব্লসম ফুলের জারটা ফেলে দেয় আর রেগে সেখান থেকে চলে যায়। লিয়াংও চায়ানের সাথে সাথে সেখান থেকে চলে যায়। তখনই কাংনিং বের হয়ে আসলে ফুহুই জিজ্ঞাসা করে, তুমি ওর মায়ের ব্যাপারে সবকিছু বললে না কেন? কাংনিং তখন বলে, আমাদের বিয়ে এমনিতেও হবে না, শুধু শুধু মা ছেলের মধ্যে ঝামেলা করে লাভ কি? ওর মা আমাকে পছন্দ করছে না, তাই আমি জোর করে কখনোই ওই ফ্যামিলিতে ঢুকবো না। এরপর কাংনিং সেই পিস ব্লসম ফুলগুলো কুড়িয়ে নিয়ে যায় এবং রাতের বেলা সেই ফুলটা দেখে অনেক কান্না করতে থাকে। কাংনিং ওর ছোটবেলার একটা কাহিনী মনে করে। যখন এই গাছটা লাগানো হয়েছিল, কাংনিং ওর বাবার সাথে ছিল। কাংনিং এর বাবা বলছিল, তুমি যখন বড় হবে তখন এই গাছটাও অনেক বড় হয়ে যাবে, আর আমি তোমার জন্য সবচেয়ে উঁচু ডালের একটা ফুল পেরে এনে দিব। বলতে বলতে কাংনিং এর বাবা কাশছিল, আর তার কাশির সাথে রক্ত পড়ে। কাংনিং এর বাবা বুঝতে পারে সে গুরুতর অসুস্থ। সে কাংনিং এর সামনে হাঁটু গেড়ে বসে আর বলে, যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি বড় হয়ে এই ফ্যামিলির দায়িত্ব নেবে, কারণ আমি জানি তুমি অনেক সাহসী এবং অনেক যোগ্য। কাংনিং ওর বাবাকে কথা দেয় ও বড় হয়ে এই ফ্যামিলির দায়িত্ব নেবে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। কাংনিং অনেক কান্নাকাটি করে। কাংনিং পিস ব্লসম ফুলগুলো এবং চাইয়ানে দেয়া সেই গোল্ডেন কালারের মূর্তিটা একটা বক্সের মধ্যে যত্ন করে রেখে দেয়। এরপরে আমাদের বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। চায়ান যখন নিজের বাড়ি আসে দেখতে পায় তার আঙ্কেল এসেছে, তবে তার আঙ্কেল প্রচুর চিল্লাচিল্লি করছিল। চায়ান যখন ভিতরে ঢোকে দেখতে পায় তার আঙ্কেলের সামনে অনেক দামি দামি গিফট সাজানো রয়েছে। প্রথমে তো এমন মনে হচ্ছিল যে তার আঙ্কেল চায়ানের জন্য এসব গিফট নিয়ে এসেছে। এরপরে আমাদের সেখানে নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়। এখানে একটা ছেলেকে দেখানো হয় যার নাম ইয়াংশি। ইয়াংশি একজন গরিব স্কলার। তাকে মার্কেটে ছবি আঁকতে দেখে চায়ানের আঙ্কেলের খুব ভালো লেগে গিয়েছে, তাই সেই ইয়াংশিকে বলেছিল তার বাড়িতে একটা ছবি এঁকে দিতে। সেই কারণে ইয়াংশি এখানে এসেছে। কিন্তু বাড়িতে আসার পর আঙ্কেল তার মেয়েকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে, যেটা ইয়াংশি না করছিল। আর এই কারণে ইয়াংশির উপর রাগারাগি করছিল চায়ানের আঙ্কেল। চায়ান ইয়াংশিকে জিজ্ঞাসা করে সে কেন রিজেক্ট করছে। তার কাজিন অনেক সুন্দরী আর তার আঙ্কেল অনেক বড় লোক, অনেক গিফট দিচ্ছে, তাহলে ইয়াংশির এত অহংকার কিসের? ইয়াংশি তখন জানায়, আমাকে ছবি আঁকার জন্য এখানে ডাকা হয়েছে, বিয়ে করার জন্য না। যদি ছবি আঁকতে বলা হয় আমি ছবি এঁকে দিচ্ছি, না হলে আমাকে যাওয়ার অনুমতি দিন। চায়ানের আঙ্কেল এসব শুনে তো অনেক রেগে যাচ্ছিল। চায়ান তখন বিষয়টা সামলানোর জন্য ওর আঙ্কেলকে বলে, কি দরকার জোর করে কারোর সাথে কারো বিয়ে দেয়া? জোর করে কোনো বিয়ের ভবিষ্যৎ ভালো হয় না। তাকে ছবি আঁকার জন্য আনা হয়েছে, ছবি আঁকতে দেয়া হোক। যদি ইয়াংশির ছবি চায়ানের আঙ্কেলের ভালো লাগে তাহলে যেন সেই ইয়াংশিকে মুক্ত করে দেয়, আর যদি ভালো না লাগে তাহলে যে কোনো শাস্তি দিতে পারে। এই শর্তে চায়ানের আঙ্কেল রাজি হয় ইয়াংশিকে ছবি আঁকতে দিতে। আর সে যখন ছবি আঁকছিল চায়ান তার কাছে এসে বলে, তুমি যত ভালোই ছবি আঁকো না কেন আমার আঙ্কেল তোমাকে ছাড়বে না। সে প্রচণ্ড বদমেজাজি। তার মুখের উপর কেউ না বলবে আর এটা সে মেনে নিবে, এটা কখনোই হবে না। ইয়াংশি তখন বলে, তাহলে আপনি আমাকে সাহায্য করবেন? 2 বছর আগে তো আপনি আমাকে সাহায্য করেছিলেন। এখানে জানা যায় 2 বছর আগে ইয়াংশিদের এলাকাতে একটা বন্যা হয়েছিল। তখন সেই এলাকা দিয়ে নৌকায় কিছু জিনিসপত্র নিয়ে আসছিল চায়ান। বন্যায় আটকে পড়া লোকদের দেখে চায়ান তার নৌকার সমস্ত জিনিসপত্র ফেলে দিয়ে ওই সকল মানুষদের সাহায্য করেছিল। আর তার মধ্যে ইয়াংশি এবং তার অন্ধ মাও ছিল। ইয়াংশি চায়ানকে বলে, সেদিন যদি আপনি আমাকে সাহায্য না করতেন আমি হয়তো আজ জীবিত থাকতাম না,
তাই আমার বিশ্বাস আপনি আগের মতোই ন্যায়পরায়ণ আছেন এবং অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। মানে চায়ান তাকে এখান থেকে মুক্ত করবে এই বিষয়টা চায়ানকে ইনডিরেক্টলি বুঝিয়ে দেয়। চায়ান তো পড়ে যায় মহাফাপড়ে। এরপর ইয়াংশি খুব সুন্দর একটা ছবি আঁকে এবং যেমনটা আশা করা যায় চায়ানের আঙ্কেলের সেটা ভালো লাগে না এবং ওকে বন্দি করে রাখতে চায়। চায়ান তখন ওর আঙ্কেলকে কাছে ডেকে বলে, আপনি যদি এখন ইয়াংশিকে বন্দি করে রাখেন তাহলে বিষয়টা ভালো দেখায় না, কারণ ইম্পেরিয়াল এক্সামের জন্য শহরে অনেক স্কলাররা এসেছে। তাদের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে যাবে যে আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একজনকে বলেছিলেন, কিন্তু সে তাকে রিজেক্ট করে আপনি তাকে বন্দি করে রেখেছেন। তার উপর ইয়াংশি তো ইম্পেরিয়াল এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। সে যদি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় অবশ্যই তার খোঁজ পড়বে। চায়ানের আঙ্কেল বিষয়টা বুঝতে পেরে ইয়াংশিকে মুক্ত করতে রাজি হয়। তবে একটু পরে বাইরে শোরগোল দেখে চায়ান বাইরে আসে এবং দেখতে পায় ইয়াংশি চায়ানের বাড়ির সামনে বড় বড় করে লিখে গিয়েছে তার আঙ্কেল যে তার মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল। মানে এমন করে লিখেছে যে জোর করে কোনো বিয়ের ভবিষ্যৎ ভালো হয় না। চায়ান এটা দেখে হেসে ফেলে। সবাই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু হুট করেই চায়ানের কি মনে হয় সে দেকিংকে নিয়ে ঘোড়ায় করে বের হয়ে পড়ে। আর একটু দূর এগিয়ে দেখতে পায় চায়ানের আঙ্কেলের লোকেরা ইয়াংশিকে প্রচুর মারধর করছে। চায়ান তখন দ্রুত গিয়ে ইয়াংশিকে ছাড়ায়। চায়ান ইয়াংশিকে বাঁচিয়ে তার রেস্টুরেন্টে নিয়ে আসে আর বলে, তুমি কেন শুধু শুধু ওইসব উল্টাপাল্টা কথা লিখতে গেলে? এই কারণেই তো আমার আঙ্কেল তোমাকে পেটালো। ইয়াংশি তখন বলে, তুমি ভুল বলছো। আমি ওইগুলো লিখে গিয়েছিলাম কারণ আমি জানতাম ওইগুলো লিখে গেলে তুমি বুঝতে পারবে যে আমাকে রাস্তাতে পেটানো হবে এবং তুমি আমাকে বাঁচাতে আসবে। মানে ইয়াংশি খুবই বুদ্ধিমান ছিল। চায়ানও বুঝতে পারে যে তার আঙ্কেল অত সহজে ইয়াংশিকে ছেড়ে দিত না। সে অবশ্যই ইয়াংশিকে মারধর করত। চায়ান তখন বলে, তাহলে তুমি থাকছো কোথায়? ইয়াংশি একটা মন্দিরে থাকছিল অন্য গরিব স্কলারদের সাথে। চায়ান ইয়াংশিকে প্রস্তাব দেয় তার রেস্টুরেন্টে থেকে যেতে, তবে ইয়াংশি জানায় সে এখানে থাকতে পারবে না। এমনিতে তো সে সাধারণভাবে থেকেই অভ্যস্ত, তার উপর সে যদি মন্দিরে অন্য স্কলারদের সাথে থাকে তাহলে তার জ্ঞান চর্চা আরও ভালো হবে। চায়ান ইয়াংশিকে জোর করছিল, তখনই দেকিং অন্য একটা ছেলেকে নিয়ে ঘরে আসে। এই ছেলেটার নাম ছিল আন্দাও। ইয়াংশি তাকে ভাই ডেকেছিল। দেকিং এটাই চায়ানকে বলছিল যে ও কিছুতেই চিকিৎসা করতে রাজি হচ্ছে না। ইয়াংশি কোনো কথা না বলে আন্দাওকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং যাওয়ার সময় চায়ানকে ধন্যবাদ দিয়ে যায় তার জীবন বাঁচানোর জন্য। তবে চায়ান মনে করে যে ইয়াংশিকে যতটা ভোলা ভালা মনে হচ্ছে অতটা ভোলা ভালা ইয়াংশি না, তাই সে দেকিংকে বলে ইয়াংশির উপর নজর রাখতে। তখনই ওর চোখ যায় যে সিফু হাউজে প্রচুর পরিমাণে লোক ঢুকছে। চায়ান দেকিংকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। দেকিং তখন জানায় ম্যাডাম লি একটা স্কলারদের সভার আয়োজন করেছে, কবিতা প্রতিযোগিতা, যাতে প্রাইজও রয়েছে। চায়ান মুস্কি হেসে বলে ম্যাডাম লি তার জন্য জামাই খুঁজছে। এটা বলে চায়ান ভিতরে চলে যায়। দেখা যায় সত্যি সত্যি ম্যাডাম লি ঘুরে ঘুরে দেখছিল কোন ছেলে কেমন সুন্দর, কে কেমন কবিতা লিখতে পারে। আসলেও এইসব স্কলারদের মধ্যে থেকে কাংনিংয়ের জন্য ছেলে দেখা হচ্ছিল। হঠাৎই সেখানে একজন গার্ড আসে এবং জানায় পান রেস্টুরেন্ট স্কলারদের নিয়ে একটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছে আর সেখানে প্রাইজ মানি আরও বেশি ছিল। এটা শুনে তো সবাই দৌড়ে পান রেস্টুরেন্টের দিকে চলে যায়। ম্যাডাম লি প্রথমে সবাইকে আটকানোর চেষ্টা করে আর তারপর চিৎকার করে বলে, তোমরা কেউ এখনো পে করনি। এদিকে শাহুয়া ভিতরে বসে বসে সবার কবিতা দেখছিল, তবে কারো কবিতাই তার তেমন একটা পছন্দ হয় না। কাংনিংকেও বেশ হাসি খুশিয়ে লাগছিল, মনে হচ্ছিল ও মুভ অন করে ফেলেছে। ম্যাডাম লি রাগে ফুঁসতে ফুঁসতে ভিতরে আসে আর জানায় পান রেস্টুরেন্ট কবিতা প্রতিযোগিতার আয়োজন করায় সমস্ত স্কলাররা সেদিকে চলে গিয়েছে। চায়ান এখনও তাদের পেছনে লেগে আছে। কাংনিং তখন বলে, তাহলে এখন আমাদের অন্য উপায় ভাবতে হবে, তবে তারা কি উপায় ভাবে সেটা দেখানো হয় না। রাতের বেলা কাংনিং বসে বসে পিস ব্লসমের একটা ডাল আর্ট করছিল। তখনই শাহুয়া একটা বক্স হাতে তার ঘরে আসে আর বলে, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাওনি? কাংনিং জিজ্ঞাসা করে শাহুয়া এখানে কেন এসেছে। শাহুয়া তখন জানায় সে কাংনিংকে কিছু দিতে চায় আর ওর আনা বক্সটা খোলে, যেটা দেখে কাংনিং অবাক হয়ে যায়। আর এখান থেকেই সিন কাট হয়। বক্সে কি ছিল সেটা দেখানো হয় না। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। চায়ান আবারও দেখে যে সবাই সিফু হাউসের দিকেই দৌড়াচ্ছে। ও জিজ্ঞাসা করে সবাই সিফু হাউসের দিকে কেন যাচ্ছে। তখন পাশ থেকে একজন বলে, ম্যাডাম লি স্বয়ংবর টাইপ আয়োজন করেছে। মানে এইবার সে ঘোষণা করে দিয়েছিল ডিরেক্ট কাংনিংয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, যে প্রতিযোগিতায় জিতবে তার সাথে কাংনিংয়ের বিয়ে দেওয়া হবে। এবার আমাদের সিফু রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য দেখানো হয়। যেসব ছেলেরা কাংনিংয়ের বিয়ের পাত্র হিসেবে এসেছিল সবাই হাসাহাসি করছিল যে তার মেয়ে কি দেখতে এতটাই খারাপ।
তার জন্য এইভাবে পাত্র দেখতে হচ্ছে। আর তার এই খারাপ দেখতে মেয়েকে বিয়ে করলে কি দেওয়া হবে? যেহেতু ম্যাডাম লি একটা চায়ের দোকান চালায়, তার তো আহামরি সম্পত্তি নেই, কেন কেউ তার মেয়েকে বিয়ে করবে? মোট কথা ম্যাডাম লিকে মুখের ওপর অপমান এবং বুলি করছিল। ম্যাডাম লি তখন হেসে দিয়ে বলে, বাইরে এসো। তখন সেখানে লাল কাপড়ে ঢেকে কিছু একটা আনা হয়, আর কাপড়টা সরালে দেখা যায় সেটা ছিল একটা পার্লের পর্দা, যেটা অবশ্যই খুব দামি ছিল। পাস্টের একটা সিন থেকে দেখা যায় শাহুয়া গত রাতে কাংনিং এর কাছে এই পর্দাটাই নিয়ে এসেছিল। শাহুয়ার আগের হাজবেন্ড তাকে এই পর্দাটা দিয়েছিল, যাতে করে তার মৃত্যুর পর শাহুয়ার কোনো কষ্ট না হয়। মানে এই পার্লের পর্দা সেল করে হলেও শাহুয়া খুব ভালোভাবে জীবন কাটাতে পারে। কাংনিং তো এটা নিতেই চাচ্ছিল না। শাহুয়া তখন বলে, কোনো বিষয় না, তোমার যৌতুক হিসেবে আমি এটা দিয়ে দিতে প্রস্তুত আছি। কাংনিংয়ের যদিও বেশ মন খারাপ হয়, তবে ও আর কোনো কথা বলে না। এদিকে এই পর্দা দেখার পর সবাই তো হা হয়ে গিয়েছিল। এবার সবাই উল্টো কথা বলতে শুরু করে। আবারও হাসাহাসি করছিল আর বলছিল, ম্যাডাম লিয়ের মেয়েকে দেখতে এতই খারাপ যে তার জন্য এত বেশি যৌতুক দিতে হবে। মানে এত দামি একটা পর্দা সে যৌতুক হিসেবে দিবে, তার মানে মেয়ের অবস্থা খুবই ভয়ঙ্কর। পর্দার আড়াল থেকে কাংনিং সবকিছুই শুনছিল, আর সে খুব সেজে গুজে বসেছিল। ম্যাডাম লি কোনো কথা না বলে হাসছে। কাংনিং ভেতর থেকে বের হয়ে আসে, আর কাংনিংকে দেখে সবাই হা হয়ে যায়। এত সুন্দরী মেয়ে! সবাই তো কাংনিংকে প্রথম দেখাতে পুরো ক্রাশ খেয়ে যায় এবং কবিতা লেখার জন্য কাগজ কলম নিয়ে টানাটানি শুরু করে দেয়। অনেকে তো ম্যাডাম লিকে শাশুড়ি আম্মা বলেও ডাকছিল, আর শাশুড়ি আম্মা বলে ডাকার জন্য আশেপাশে সবাই তাকে বুলি করছিল যে এখনো তুমি জিতে যাওনি। তবে তখনই চাইয়ান ভিতরে আসে, আরও যখন দেখতে পায় কাংনিং সেজে গুজে সবার সামনে এসে দাঁড়িয়ে আছে, ও তো প্রচণ্ড রেগে যায়। চাইয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে বের হয়ে আসে। তবে বের হয়ে এসে দেকিংকে বলে, ইয়ানশিকে খবর দাও। এখান থেকেই সিন কাট হয়। এরপরেই দেখা যায় সবার কবিতা জমা নেওয়া হয়েছে, এবং শাহুয়া তো ছিল বিচারক, যেহেতু ও এই 5 বোনের মধ্যে সবচেয়ে শিক্ষিত। শাহুয়া খুঁজে খুঁজে একটা কবিতা খুব বেশি পছন্দ করে, যেটার হাতের লেখাগুলো খুব সুন্দর ছিল, শাহুয়ার থেকেও ভালো। তবে সেখানে তো কাংনিং আর কিয়ানো উপস্থিত ছিল। কিয়ানো শাহুয়াকে বলে, কিভাবে বোঝা যাবে যে এটা তার লেখাই কবিতা, যদি অন্য কারো কবিতা কপি করে চালিয়ে দেয়? শাহুয়া তখন বলে সেটা সম্ভব, তবে হাতের লেখা দেখে মনে হচ্ছে সে আসলে অনেক জ্ঞানী। এবার তো উইনারের নাম ঘোষণা করার পালা। তবে শাহুয়া কাংনিংকে একটা কবিতার লাইন শিখিয়ে দেয় এবং সামনে গিয়ে এই কবিতার পরের লাইন জিজ্ঞাসা করতে বলে। যে এই কবিতার পরের লাইন বলতে পারবে সেই উইনার হবে। এরপর আমাদের হলের দৃশ্য দেখানো হয়। সেখানে ইয়ানশি ছদ্মবেশে দাঁড়িয়েছিল, মানে ও একটা গোফ লাগিয়েছিল আর কি। কাংনিং সামনে আসে এবং কবিতার একটা লাইন বলে, আর পরের লাইন যে বলতে পারবে সেই হবে উইনার। সবাই তো পরের লাইন কি হবে চিন্তা করে কুলকিনারা পাচ্ছিল না। তবে ইয়াংশি পরের লাইনটা বলে দেয়। সবাই তো ইয়াংশিকে নিয়ে নাচানাচি শুরু করে যে সে জিতে গিয়েছে, এবার কাংনিংয়ের সাথে তার বিয়ে হবে। ম্যাডাম লি এগিয়ে গিয়ে ইয়াংশিকে পুরো জামাই বলেই সম্বোধন করছিল। সে খুশি হয়ে ইয়াংশিকে ভিতরে ডাকছিল। ইয়াংশি তখন বলে, এত তাড়াহুড়োর কিছু নেই, আমি তো স্কলারদের পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আগে আমি পরীক্ষা দিই, এরপর আমার গ্রামে ফিরে যেতে হবে। আমার বাবা মা এবং ওয়াইফের থেকে পারমিশন নিতে হবে। এখন ইয়াংশির ওয়াইফ আছে, এটা শুনেই তো সবাই হা হয়ে যায়। সবাই পাশ থেকে বলছিল, ম্যাডাম লি আপনি কি আপনার মেয়েকে কনকুবাইন হিসেবে পাঠাবেন? ম্যাডাম লিও অবাক হয়ে বলে, তোমার বউ আছে? তাহলে তুমি এই প্রতিযোগিতায় কেন এসেছো? ইয়াংশি তখন বলে, আমি শুনলাম এখানে কবিতা প্রতিযোগিতা হচ্ছে, তাই আমি জাস্ট আমার যোগ্যতা চেক করতে এসেছি। কাংনিং ভিতর থেকে ওর মাকে শান্ত হতে বলে, আর তারপরে ইয়াংশির উদ্দেশ্যে বলে, যেহেতু আপনি বিবাহিত আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না, তবে আপনি আজকের প্রতিযোগিতার উইনার, তাই আমি আপনার জন্য কাউকে না কাউকে তো দিবই। যাকে দিব সে দেখতে খুবই সুন্দরী, টানা টানা চোখ, লম্বা নাক এবং সুন্দর ঠোঁট। ইয়াংশি তো ভাবছিল কি না কি। একটু পরে দেখা যায় ইয়াংশিকে কাংনিং একটা গাধা উপহার দিয়েছে। চায়ান ওই গাধাটা দেখে হাসছিল। ইয়াংশি চায়ানকে বলে, আপনার জন্য এই সব কিছু হয়েছে। আমি তো ভেবেছিলাম আমাকে কি না কি উপহার দিবে, এখন তো শহরে সবাই আমাকে গাধা স্কলার বলে ডাকছে। চায়ান বলে, ভালো করে তাকিয়ে দেখো, কাংনিং যে বিবরণ দিয়েছে সবগুলোই কিন্তু সত্যি। ইয়াংশি বলছিল, আপনার জন্য আমি এই সব কিছু করলাম, বেচারিদের পাত্র খোঁজাই ভেস্তে গেল। চায়ান তখন বলে, তুমি এখনো লি ফ্যামিলির মেয়েদের চেনোনি, তারা অবশ্যই তাদের উদ্দেশ্য সাধন করে ফেলেছে। আর এরপরই দেখা যায় সত্যি সত্যি তাদের প্রচুর পরিমাণে সেল হয়েছিল, এবং একদিনে এত টাকা ইনকাম হয়েছে যেটা টেবিলের উপর ঢাললে পুরো টেবিল জুড়ে যায়। ম্যাডাম লি তো খুশিতে সেই সব পয়সার উপর শুয়েই পড়ে। পরদিন সকালেই দেখা যায় ম্যাডাম লি তার বাড়ির পাশে আর একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও ভাড়া নিয়ে নেয়।
দুই বাড়ির মাঝে ছোট্ট একটা দেয়াল শুধু। এক প্রতিবেশী প্রশংসা করে বলছিল, আমি জানতাম আপনার ব্যবসা অনেক ভালো চলবে। দেখুন, আপনি পরপর দুইটা বাড়ি ভাড়া নিয়ে নিয়েছেন। কাকনি সেখানে কিছু পথ শিশুদের খাবার দিচ্ছিল। ম্যাডাম লি এসে জিজ্ঞাসা করে শাওহুয়া কোথায়। কাকনিং জানায় লিশানের জ্বর হয়েছে, তাই শাওহুয়া গিয়েছে ওষুধ আনতে। একটু পরে শাওহুয়া সেখানে ফিরে আসে, তবে সাথে আরও একটা গাড়ি। ম্যাডাম লি জিজ্ঞাসা করে কি হয়েছে। শাওহুয়া জানায় সে একটা লোককে অসুস্থ অবস্থায় রাস্তায় খুঁজে পেয়েছে। সে বরফে জমে মৃতপ্রায়। দেখা যায় এটা ছিল ইয়াংশি, আর তার অবস্থা খুবই খারাপ। ওরা দ্রুত ইয়াংশিকে ভিতরে নিয়ে যায়। ম্যাডাম লি তো ইয়াংশির হাতে পায়ে তেল মালিশ করছিল। হঠাৎই সে খেয়াল করে ইয়াংশিকে তার চেনা চেনা লাগছে। সে কাংনিংকে ডেকে বলে, দেখো এই ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে না। কাংনিং তখন দেখে চিনতে পেরে যায় এটা তো সেই স্কলার যে 2 দিন আগে কবিতা প্রতিযোগিতায় জিতেছিল এবং তার ওয়াইফ আছে। আর এটা শুনেই ম্যাডাম লি তেলে বেগুনে জ্বলে ওঠে। সেই ইয়াংশিকে এখনই ঘর থেকে বের করে দিবে। কাংনিং আর শাওহুয়া কোনোভাবে তাদের মাকে শান্ত করে, এটা বলে যে কোনো অসুস্থ মানুষকে এভাবে তারা ফেলে দিতে পারে না। সে যেমনই হোক, তাদের দায়িত্ব এই মানুষটিকে সাহায্য করার। ম্যাডাম লি তখনকার মতো কিছুটা শান্ত হয়। শাওহুয়া সারাদিন ইয়াংশির পাশেই থাকে, আর সে ইয়াংশির অনেক সেবা যত্ন করে। তবে ইয়াংশি যে কাংনিংদের বাড়িতে আছে এই খবরে মোটেও খুশি হয় না চাইয়ান। খুশি না হওয়াটাই স্বাভাবিক। আরও চলে আসে ইয়াংশিকে ফিরিয়ে নিয়ে যেতে। ও ইয়াংশির সাথে কথা বলছিল যে ইয়াংশি যদি সুস্থ হয়ে যায় তাহলে এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ এই বাড়ির মালিক হচ্ছে 5-5টা মেয়ে, এখানে কোনো পুরুষ মানুষ নেই। তাই এতগুলো মেয়ের মধ্যে ইয়াংশির থাকা ঠিক হবে না, এতে করে মেয়েদের রেপুটেশন নষ্ট হতে পারে। আর তাছাড়া চাইয়ান তার জন্য আরো ভালো ডাক্তারের ব্যবস্থা করবে। কিন্তু তখনই সেখানে ম্যাডাম লি চলে আসে এবং সে চাইয়ানের সাথে তর্ক করতে শুরু করে যে ইয়াংশিকে সে যেতে দিবে না। ইয়াংশিকে তারা পেয়েছিল এবং সুস্থ করে তুলেছে। আর যদিও তাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই, তবে দুইটা বাড়ি সম্পূর্ণ আলাদা, মাঝে দেয়াল রয়েছে। ইয়াংশি তার এই বাড়িটাতে থাকতে পারে। এখানে থাকলে ইয়াংশি ভালোভাবে তার পড়ালেখার চর্চা করতে পারবে, যেহেতু সে পরীক্ষা দিতে এসেছে। দ্বিতীয়ত, যেহেতু ম্যাডাম লি তাকে বাঁচিয়েছে, ইয়াংশির উচিত তার রিপে করা, মানে প্রতিদান দেয়া। আর প্রতিদান দেওয়ার জন্য সে যদি এখানে থেকে যায় তাহলে ম্যাডাম লি এর ভালোই হবে। একটা পুরুষ মানুষ তাদের গার্ড হিসেবে থেকে যাবে। গার্ড বলতে অপমান করে বলেনি আর কি। তারা 5টা মেয়ে মানুষ একা একা থাকে, একজন পুরুষ যদি তাদের সাথে থাকে তাহলে তাদের সুবিধা হবে, সেই অর্থে বলেছিল। ইয়াংশি সবকিছু চিন্তা ভাবনা করে ম্যাডাম লি এর প্রস্তাবে রাজি হয়ে যায়, মানে এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। আর ইয়াংশির সাথে থাকবে তার ভাই আন্দাও। চাইয়ান তখন প্রচন্ড রেগে যায়, আর ও সেই বাড়ি থেকে বের হয়ে আসে। এসে দেয়ালের ওপারে দেখার চেষ্টা করছিল। চাইয়ানের সাথে ছিল লিয়াং। সে চাইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি দেয়ালের উপরে কি দেখছো? চাইয়ান তখন বলে, এই দেয়ালটা অনেক বেশি উঁচু। এটা বলে একটু পরে সে দেকিংকে পাঠিয়ে দেয় এই দেয়ালটাকে আরো উঁচু করে দেওয়ার জন্য, মানে দেয়ালটা নিচু ছিল আর কি, এপার থেকে ওপারে দেখা যেত। দেকিং সম্পূর্ণ দেয়ালটা ভেঙে অনেক উঁচু করে দেয় যাতে এপার ওপার দেখা না যায়। ম্যাডাম লি এসে দেকিংকে জিজ্ঞাসা করছিল সে এমনটা কেন করছে। এই বাড়ির মালিক ম্যাডাম লি, তার অনুমতি তো কেউ নেয়নি। দেকিং তখন বলে, আপনাদের সুবিধার জন্যই এটা করা হচ্ছে, আর এটা মাস্টার ইয়াংশি চেয়েছে, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় আর আপনার মেয়েদের রেপুটেশন নষ্ট না হয়। এখন মেয়েদের রেপুটেশনের প্রশ্ন যখন, ম্যাডাম লি আর কোনো কথা বলে না। তবে কাংনিং তো বুঝতে পারে চাইয়ানের শয়তানিটা। ও তখন উঠানের উপর বসে বাঁশি বাজাতে থাকে, ইচ্ছা করে ইয়াংশির মনোযোগ আকর্ষণ করার জন্য। আর ইয়াংশি ঘরে বসে বসে ওই বাঁশির সুরটা শুনে অনেক পছন্দ করে, মানে ওর ভালো লাগছিল আর কি। হঠাৎই সেখানে চাইয়ান চলে আসে এবং উঠানের উপর থাকা একটা গাছ কাটতে থাকে, আর ওই গাছ কাটার শব্দে বাঁশির সুরটাই নষ্ট হয়ে যাচ্ছিল। কাংনিং রেগে চাইয়ানের সাথে তর্ক করতে আসতে চায়, তবে ও বুঝতে পারে যে চাইয়ান তো এটাই চাচ্ছে, তাই ও আবার নিজের ঘরে ফিরে যায়। চাইয়ান বুঝতে পারে কাংনিং রেগে বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছে, আর এটা বুঝতে পেরে ও শয়তানের মতো হাসি দেয়। এরপরে দেখা যায় ইয়াংশিকে যে বাড়িতে থাকতে দেয়া হয়েছে ও সেই বাড়ির সামনে পায়চারি করছিল। ওর উদ্দেশ্য ছিল কাংনিংকে একবার দেখা, কারণ ইয়াংশির মনে কোথাও না কোথাও কাংনিং এর প্রতি আস্তে আস্তে দুর্বলতা সৃষ্টি হচ্ছিল। কাংনিং এর কবিতা জ্ঞান, শিক্ষা দীক্ষা এবং বাঁশি বাজানো সবকিছু মিলে ইয়াংশির মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল। কাংনিং বাইরে গিয়েছিল আর ওই সময়ও ভিতরে আসে। কাংনিং দ্রুত করে বাড়ির ভিতরে ঢুকে যায়। ইয়াংশি ভালো করে ওকে দেখতে পায় না, তবে ও একটা ব্যাগ খুঁজে পায় যেটা কাংনিং এর কাছ থেকে পড়েছিল। এরপরেই দেখা যায় ইয়াংশি ওর ঘরের সামনে বসে বসে বই পড়ছে আর বারবার কাংনিংদের বাড়ির দিকে তাকাচ্ছে। তখনই সেখানে চাইয়ান আসে আর বলে, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন?
বাইরে বসে বসে বই পড়ছেন কেন? ইয়াংশি তখন জানায় এমনি সে বাইরে বসেছিল, ঘরে থাকতে ভালো লাগছিল না এই জন্য। এরপর চায়ানকে নিয়ে ওরা ভিতরে যায়। চায়ান আবারও ইয়াংশিকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তবে ইয়াংশি জানায় তার এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না। চায়ানকে ধন্যবাদ জানায় তাকে নিয়ে এত চিন্তা করার জন্য। তখনই সেখানে চুনলাই আসে। কাংনিং ইয়াংশির জন্য একটি গিফট পাঠিয়েছে। ইয়াংশি কাংনিং এর ব্যাগ পেয়ে ফেরত দিয়েছিল, যেটা কাংনিং এর জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তাই সে ধন্যবাদ দেওয়ার জন্য ইয়াংশিকে একটি কলম এবং কালির দোয়াত উপহার দিয়েছে, যে দোয়াতটা ছিল খুব দামি। কাংনিং কোথাও থেকে সেটা আনিয়েছে এবং তার উপর পিস ব্লসমের আর্ট করা ছিল। চুনলাই জানায় ইয়াংশি যদি এটা রাখে তাহলে তার লেডি কাংনিং খুবই খুশি হবে। এটা ইয়াংশিকে ধন্যবাদ দেওয়ার জন্য দেয়া হয়েছে। তবে চাইয়ানের তো একদমই ভালো লাগে না। লিয়াং দ্রুত এসে ওই কালির দোয়াতটা দেখতে থাকে আর বলতে থাকে আসলে এটা অন্য রাজ্যের আর খুব হাই কোয়ালিটির জিনিস। চাইয়ান বলে কই দেখি। চাইয়ান ওই দোয়াতটা নিজের হাতে নেয়। ইয়াংশি খুশি হয়ে চুনলাইকে বলে সে অবশ্যই এই উপহার রাখবে। কাং নিয়ে চিন্তা ভাবনা দেখে সে অনেক খুশি হয়েছে। আর এসব শুনে চাইয়ান ইচ্ছা করে ওই কালিটা নিচে ফেলে দেয় এবং সেটা ভেঙে যায়। চাইয়ান এমন ভান করে যে তার হাত থেকে পড়ে গিয়েছে। এখন ইয়াংশি আর কি বলতে পারে? সে তো আর চায়ানের উপর চিল্লাচিল্লি করতে পারবে না যে চায়ান এটা কেন ভেঙেছে। চায়ান বলে যে সে সেম আরেকটা ইয়াংশির জন্য এনে দিবে। ওটা সে নিজের সাথে নিয়ে যায়। তবে বের হওয়ার সময় দেখতে পায় চুনলাই আন্দাওকে একটা বই দিচ্ছে, আর এই বইটাও কাংনিং আন্দাওকে দিয়েছিল। চায়ানের তো আরো বেশি হিংসা হয়ে যায় আর সে রেগে বের হয়ে যাচ্ছিল। দেখতে পায় কাংনিং দরজাতেই দাঁড়িয়ে আছে। চায়ান কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন কাংনিং মুসকে মুসকে হাসতে থাকে। চুনলাই সেখানে এসে জানায় যে চায়ান ওই কালির দোয়াতটা ভেঙে ফেলেছে। কাংনিং তখন হেসে দিয়ে বলে আমি জানতাম এমন কিছুই হবে, আর আমি তো এই কারণেই চায়ান আসলে এটা দিয়েছি। কাংনিং আসলে চায়ানকে জ্বালানোর জন্য এমনটা করেছিল, আর যাতে সে সফল হয়েছে। চায়ান নিজের রেস্টুরেন্টে ফিরে এসে ওই দোয়াতটা একত্রিত করে দেখে আর দেখতে পায় সত্যি এটা পিস ব্লসম গাছের ডালা কানো। এটা দেখে তো চায়ানের আরো বেশি মেজাজ খারাপ হয়ে যায়। লিয়াং চায়ানকে বলছিল সব কিছু বাদ দিতে, যেহেতু চায়ানের সাথে কাংনিং এর বিয়ে ভেঙে গিয়েছে, কারো না কারোর সাথে তো কাংনিং এর বিয়ে হবেই। তাহলে কি দরকার চায়ানের এসব করা? আর চায়ান যদি একান্তই কাংনিংকে চায় তাহলে লিয়াং তাকে সাহায্য করতে পারে। তবে তখন চায়ানের মাথায় কোনো একটা প্ল্যান আসে, যেটা ভেবে চায়ান দুষ্টু দুষ্টু হাসতে থাকে। পরবর্তী সিনে দেখা যায় লিয়াংকে বস্তাবন্দি করে ধরে আনা হয়েছে। এখানে আমরা নতুন একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম বেনিয়াং। বেনিয়াং হচ্ছে চায়ানের আঙ্কেলের মেয়ে, যার সাথে ইয়ানশির বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। চায়ান বেনিয়াংকে ইনভাইট করে এখানে নিয়ে এসেছিল। লিয়াং বেনিয়াংকে দেখে বলে তুমি আমাকে এভাবে ধরে এনেছো কেন? আমার বউ যদি জানতে পারে কোনো মেয়ে আমাকে এভাবে ধরে এনেছে তাহলে আমাকে মেরে ফেলবে। চায়ান সেখানে আসে আর দ্রুত লিয়াং এর হাতের বাঁধন খুলে দেয় আর বলে বেনিয়াং তোমার থেকে কিছু চাই, এই কারণেই সে তোমাকে এভাবে ধরে এনেছে। লিয়াং জিজ্ঞাসা করে বেনিয়াং কি চাচ্ছে। বেনিয়াং তখন বলে তেমন কিছুই না, তোমার বাড়িতে আমি একজনের সাথে আলাদা কথা বলতে চাই, তুমি সেটার ব্যবস্থা করে দিবে। লিয়াং তো কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না, তবে চাইয়ান লিয়াংকে রাজি করিয়ে ফেলে, মানে এক প্রকার বাধ্য করে ফেলে আর কি। এরপরে দেখা যায় ফুহুই শাওহুয়া আর কাংনিং এর সাথে গল্প করছে। শাওহুয়া ওদের রেস্টুরেন্টে কোনো একটা কাজ করছিল। তখনই ফুহুয়ের মেইড ফুহুয়ের কানে কানে এসে খবর দেয় লিয়াং পেছনের দরজা দিয়ে একটা মেয়েকে বাড়িতে নিয়ে গিয়েছে। আর এটা শুনেই তো ফুহুয়ের মাথা গরম হয়ে যায়। ও দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। শাওহুয়া কাংনিংকে ফুহুয়ের পিছু পিছু পাঠিয়ে দেয়, যাতে করে সে ফুহুইকে সামলাতে পারে। ফুহুই যখন রেগে মেগে বাড়িতে আসে, লিয়াংয়ের চাকরটাও ফুহুইকে দেখে ভয় পেয়ে যায়। সে বলছিল আমি মাস্টারকে খুঁজে আনছি, তবে ফুহুই বলে সে নিজেই খুঁজে নেবে। লিয়াং ফুহুই এসেছে এটা টের পেয়ে দ্রুত লুকিয়ে পড়ে। কাংনিং ভেতরে এসে ফুহুইকে আর খুঁজে পাচ্ছে না। তখনই ও চাইয়ানের সাথে দেখা হয়, আর চাইয়ান কাংনিংকে নিয়ে একটা রুমের দিকে চলে যায়। কাংনিং কোনো কথা না বলে বের হয়ে যেতে চাচ্ছিল। চাইয়ান কাংনিংকে বলে আমি তোমাকে একটা মানুষের আসল রূপ দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। মানুষ তাদের যে রূপটা দেখায় সেটা আসল রূপ নাও হতে পারে, তাই তুমি যদি কারো সত্যিকারের রূপ জানতে চাও তাহলে এখানে অপেক্ষা করো। এমন রহস্য করে কথা বলার জন্য কাংনিং চাইয়ানের কথা শুনে নেয় আর সেখানে থাকা একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। চাইয়ান পাশের একটা আলমারিতে লুকাতে যায়, কিন্তু দেখতে পায় সেখানে লিয়াং বসে আছে। চাইয়ান লিয়াং এর সাথে ওই আলমারিতেই ঢুকে পড়ে। একটু পরে ঘরের ভিতরে ইয়ানশিকে আনা হয় এবং সাথে ছিল বেনিয়াং। চায়ান আসলে বেনিয়াং এর ব্রেন ওয়াশ করেছিল ইয়ানশির সাথে ডিরেক্ট কথা বলার জন্য। ইয়ানশি তাকে বিয়ে করতে না চেয়ে তাকে অপমান করেছে, এইটাই বুঝিয়েছিল।
বেনিয়াং ইয়াংশিকে চেপে ধরে জিজ্ঞাসা করে ইয়াংশি কেন বেনিয়াংকে রিজেক্ট করেছে। তাকে নিয়ে এখন শহরের সমস্ত মানুষ হাসাহাসি করছে। সে অনেক বড় ব্যবসায়ীর মেয়ে, তার বাবার সম্পত্তির কোনো কমতি নেই, সে যথেষ্ট যৌতুক দিতে পারবে, আর দেখতেও অনেক সুন্দরী। তাহলে কেন ইয়াংশি তাকে রিজেক্ট করেছে? কাংনিং তার থেকে কোন দিকে ভালো যে ইয়াংশি কাংনিং এর জন্য তাদের বাড়িতে থাকতে রাজি হয়েছে? এইটাই কথাবার্তা বলছিল আর কি। ইয়াংশি তখন বলে, মিস আপনি ভুল বুঝছেন, আপনার বাবা আমাকে ছবি আঁকার জন্য ডেকেছিল, আর তারপরে হুট করে আপনাকে বিয়ে করার প্রস্তাব দেয়। তবে আমি খুবই সাধারণ গরিব মানুষ, আমি কখনোই কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করতে চাই না, না কোনো রূপবতী মেয়েকে। আমি খুব সাধারণ একজনকে বিয়ে করতে চাই যে আমার মায়ের দেখাশোনা করবে। বড় লোকের সুন্দরী মেয়েরা সাধারণত অ্যাগ্রেসিভ হয়, তারা কখনোই আমার অন্ধ মাকে সম্মান করবে না। আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব যে আমার অন্ধ মাকে সম্মান করবে। ভেতর থেকে কাংনিং সবকিছুই শুনছিল, তবে চাইয়ান এসব শুনে হতাশ হচ্ছিল, কারণ সে ভেবেছিল ইয়াংশি অন্য কথাই বলবে। এরই মধ্যে ফুহুই বাইরে থেকে নক করে বলতে থাকে, লিয়াং আমি জানি তুমি ভিতরে আছো, বের হয়ে এসো, না হলে আমি দরজা ভেঙে ভিতরে যাব। বেনিয়াং তো একদম অপ্রস্তুত হয়ে যায়। ইয়াংশি বেনিয়াংকে বলে আমি দরজা খুলছি, তবে বেনিয়াং দরজা খুলতে দিতে চাচ্ছিল না। ইয়াংশি দরজা খুলবে এটা শুনে চায়ান লিয়াংকে ধাক্কা মেরে আলমারি থেকে বের করে দেয়। লিয়াং দৌড়ে এসে ইয়াংশিকে বলে কোনোভাবেই দরজা খোলা যাবে না। সেই ইয়াংশিকে ঠেলে নিয়ে চায়ানের আলমারিতে ঢুকিয়ে দেয়। বেনিয়াং তখন বলে আমি জানি আমাকে কি করতে হবে, আর ও কাংনিং এর আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। মানে কি একটা অবস্থা! লিয়াং চিন্তা করছিল ও দরজা খুলবে, তবে ও ভয় পাচ্ছিল। এরই মধ্যে ফুহুইয়ের মেড জানালা ভেঙে ফেলে। এটা দেখে লিয়াং ভয় পেয়ে পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে ফুহুই একটা পাথর দিয়ে দরজা ভেঙে ঢুকতে চাচ্ছিল, কিন্তু চায়ান দ্রুত এসে দরজা খোলে আর ফুহুইকে বলে তুমি শান্ত হও, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। ফুহুই চায়ানকে দেখে কিছুটা শান্ত হয়, মানে লিয়াং কোনো মেয়ের সাথে ছিল না আর কি। ফুহুই পাথরটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়াংশি বের হয়ে আসে আর চায়ানকে বলে আপনি এখানে আমাকে কেন ডেকেছিলেন? মানে চায়ান ইয়াংশিকে এখানে ডেকে এনেছিল বেনিয়াংয়ের সাথে ফাঁসিয়ে দেওয়ার জন্য। চায়ান তখন বলে বেনিয়াং আপনার সাথে কথা বলতে চেয়েছিল, এই কারণে ডেকেছে, আপনি দয়া করে ভুল বুঝবেন না, আমি পরে আপনাকে সবকিছু বুঝিয়ে বলবো। এবং একজন গার্ড দিয়ে ইয়াংশিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখনই বেনিয়াং বের হয়ে আসে আর বলে তুমি আমাকে ফাঁসিয়েছো তাই না? এই অপমান আমি মনে রাখবো। এটা বলে বেনিয়াংও রেগে সেখান থেকে বের হয়ে যায়। চায়ান গিয়ে কাংনিং এর আলমারি খোলে। কাংনিং তখন মুচকি হাসে, মানে চায়ানের পুরো গেমটাই তো গন্ডগোল হয়ে গিয়েছে, পুরো পাকিয়ে খিচুড়ি। এদিকে লিয়াং পালাতে পালাতে ও চাকরের সাথে দেখা হয়ে যায়। ও চাকর বলছিল আপনি কি পালাচ্ছেন? লিয়াং তখন বলে কেন আমি পালাবো? আমি কি কোনো অন্যায় করেছি? আর তাছাড়া আমি কাকে ভয় পেয়ে পালাবো? আমার বউকে? আমি মোটেও আমার বউকে ভয় পাই না। তখনই ফুহুই পিছন থেকে বলে ওঠে কি বলছো তুমি? লিয়াং তো এবার ভয় পেয়ে যায়। লিয়াং সাথে সাথে হাঁটু গেড়ে বসে ফুহুয়ের কাছে মাফ চাইতে থাকে। ফুহুই দ্রুত এসে লিয়াংকে তোলে আর বলে তুমি কি পাগল হয়েছ? মেইড এবং চাকরের সামনে এভাবে হাঁটু গেড়ে বসেছে। ফুহুই মেইড আর চাকরকে সেখান থেকে চলে যেতে বলে, আর লিয়াংকে বলে সে লিয়াংকে ভুল বোঝেনি, লিয়াং যেন শান্ত হয়। লিয়াং তো ভয় বারবার বলছিল যে সে চায়ানের কথা এসব করেছে। ফুহুই তখন লিয়াংকে বলে তুমি আর কবে বুঝবে? মা কাংনিং আর ইয়াংশির বিয়ে দিতে চায়, তুমি কি চাও না তোমার শালির ভালো জায়গায় বিয়ে হোক? তাহলে তুমি কেন চায়ানের সাথে মিলে কাজ করছো? লিয়াং তখন বলে তার ভুল হয়ে গিয়েছে। ফুহুই লিয়াং এর কান ধরে সেখান থেকে নিয়ে যায়। এদিকে চায়ান কাংনিংকে গাড়িতে তুলে দিতে দিতে বলে ইয়াংশির কোনো কথা বিশ্বাস করো না, ও সবগুলো কথাই মিথ্যা বলেছে, ওর মিষ্টি মিষ্টি কথায় ওকে ভালো মানুষ মনে করো না। কাংনিং তখন বলে আমি কাকে পছন্দ করব না করব সেটা কি তুমি ঠিক করে দেবে? চায়ান দ্রুত কাংনিং এর জানালাটা বন্ধ করে দেয় আর ওকে সেখান থেকে নিয়ে যেতে বলে। কাংনিং ডেকে চায়ানকে কিছু বলতে চাচ্ছিল, তবে চায়ান সেই সুযোগ দেয় না। পরবর্তী সিনে দেখা যায় বেনিয়াং চায়ানের মায়ের সাথে বসে আছে। আর যে কোনো মেয়ে দেখলেই তো চায়ানের মায়ের একটাই চিন্তা, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। সে বেনিয়াংকে ইনিয়ে বিনিয়ে বলতে থাকে চায়ান আসে একসাথে বড় হয়েছে, অবশ্যই তাদের মধ্যে গভীর ভালোবাসা থাকা উচিত। আর বেনিয়াংও লজ্জা পাওয়ার ভান করছিল। এরই মধ্যে সেখানে চায়ান আসে। চায়ানকে দেখে চায়ানের মা সহ সবাই দ্রুত রুম থেকে বের হয়ে যায় বেনিয়াং এবং চায়ানকে কথা বলতে দেওয়ার জন্য। প্রথমে তো ওরা খুব শান্ত ভান করে বসে থাকে, তবে সবাই সেখান থেকে চলে যেতেই দুইজনে ঝগড়া লাগিয়ে দেয়। বেনিয়াং এর কথা হচ্ছে চায়ান তাকে ফাঁসিয়েছে, কাংনিং এর চোখে ইয়াংশিকে খারাপ করার জন্য সে বেনিয়াংকে ব্যবহার করেছে। চায়ান তখন বলে কেন, ইয়াংশিকে কি তোমার পছন্দ হয়নি? আর তোমার নিজের অপমানের প্রতিশোধ তো নেওয়ার দরকার ছিল,
ইয়াংশি কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। মানে চায়ান আবারও বেনিয়াং এর ব্রেন ওয়াশ করতে থাকে। বেনিয়াং আবারও ইয়াংশির দিকে ঝুঁকে যায়। তখন ওরা দুইজনে মিলে একটা প্ল্যান করে, তবে কি প্ল্যান করে সেটা দেখানো হয় না। পরবর্তী সিনে দেখা যায় চায়ানের মা আর চাচি দুজনে এসেছিল বেনিয়াং এর মায়ের কাছে। তবে ওরা গেট থেকেই জানতে পারে বেনিয়াং আর বেনিয়াং এর মা এখান থেকে চলে গিয়েছে, কারণ বেনিয়াংদের ঘোড়ার গাড়িটা ভেঙে গিয়েছে, যেটা একটা অশুভ লক্ষণ। তাই তারা বিয়ে নিয়ে কোনো কথা বলতে চায় না। তখনই চায়ান আহত অবস্থায় ফিরে আসে। ও ঘোড়া থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে। দেকিং দ্রুত ওকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায়। চায়ানের মা এগুলো দেখে অনেকটা হতাশ হয়ে যায়, কারণ সে কিছুক্ষণ আগেই একটা জ্যোতিষীর কাছে গিয়েছিল, যে গণনা করে বলেছিল চায়ানের ভাগ্যে লোনলি স্টার রয়েছে। মানে চায়ান কখনোই বিয়ে করতে পারবে না, কোনো মেয়ে ওর জন্য সুইটেবল হবে না। একটা মেয়ে আছে যে ওর জন্য সুইটেবল, তবে তাদের বিয়ে ঠিক হতে হতে ভেঙে গিয়েছে। তখন চায়ানের মা বুঝতে পারে চায়ানের সাথে শুধুমাত্র কাংনিংয়েরই বিয়ে হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করলে চায়ানের ক্ষতি হবে। এদিকে দেকিং চায়ানের ক্ষততে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলছিল, আপনি কিভাবে পারলেন নিজেকে এমন আঘাত করতে? চায়ানের ফেস এক্সপ্রেশন দেখে তার উত্তরটা পাওয়া যায়, সে কাংনিংয়ের জন্য সব কিছু করতে পারে। চায়ান দেকিংকে জিজ্ঞাসা করে যাকে আনতে যাওয়ার কথা ছিল তার কোনো খোঁজ পেয়েছ? দেকিং তখন জানায় তাকে নৌকাতে উঠিয়ে দেওয়া হয়েছে, তারা সঠিক সময়ে পোর্ট থেকে ওনাকে নিয়ে আসবে। এরপরে আমাদের ম্যাডাম লিকে দেখানো হয়, যার কাছে চায়ানের মা দুইজন ঘটককে পাঠিয়েছিল, কিন্তু ম্যাডাম লি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঘটকরা অনেক চেষ্টা করে কথা বলার জন্য, তবে ম্যাডাম লি জানায় তার মেয়ের এখন অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে, তাই সে কোনোভাবেই চাই ফ্যামিলির সাথে আর কোনো রকম সম্পর্ক করবে না। তারা ফেলে দেয়া থুথু কখনো মুখে নেয় না, তাই একবার না করা বিয়ের প্রস্তাবে আর কখনোই হ্যাঁ করবে না। এরপর আমাদের বেনিয়াংকে দেখানো হয় যে একটা দোকানে গয়না দেখছিল, কিন্তু তখনই তার কাছে কাংনিং আসে, আর এখানেই সিন কাট হয়। আমাদের চায়ানের মাকে দেখানো হয় সে আবারও ওই গণকের কাছে গিয়েছিল এবং অনেকগুলো কাগজে কিছু মেয়েদের নাম আর জন্ম তারিখ লিখে ওই গণককে দেখায় কোন মেয়েটা চায়ানের জন্য ঠিক হবে। ওই গণক তখন কাংনিং এর নাম তুলে দেয়, আর এটা দেখে চায়ানের মা বলে ওঠে, আমি জানতাম তুমি ভণ্ড, আমি তো র্যান্ডমলি কিছু মেয়েদের নাম আর তারিখ লিখে দিয়েছি, এটা দেখার জন্য যে তুমি কি করো। চায়ানের মা টেবিলের উপর থেকে জিনিসপত্র ফেলে দিচ্ছিল, তার লোকদের বলে টেবিল উল্টে ফেলে দিতে, আর তার লোকেরা টেবিল উল্টে ফেলে দিলে সেখানে টেবিলের নিচে একটা ছেলেকে বসে থাকতে দেখে। মানে এই গণক পুরোই ভণ্ড ছিল, আর তাকে ঠিক করেছিল চায়ান নিজে, যেটা এই লোকটি স্বীকার করে নেয়। তবে চায়ানের লোক এই বিষয়টা দেখতে পেয়ে যায় এবং চায়ানকে জানিয়ে দেয় যে তার মা গণকের বিষয়টি জেনে গিয়েছে। চায়ান তখন বলে সে যা করছে করতে দাও, আমার এখন জরুরি কাজ আছে, আর সে ঘোড়া নিয়ে কোথাও বেরিয়ে পড়ে। মাঝ রাস্তাতেই তার দেকিংয়ের সাথে দেখা হয়। সে দেকিংকে জিজ্ঞাসা করে তুমি কি তাকে পেয়েছো? ওরা আসলে কাউকে খুঁজছিল। দেকিং তখন বলে সে অনেকক্ষণ অপেক্ষা করেছে, তবে কাউকেই পায়নি, আর সে পোর্টে কিছু লোকদের রেখে এসেছে, যদি সে আসে যেন তাকে নিয়ে আসে। চায়ান চিন্তায় পড়ে যায় যে সে গেল কোথায়, আর কিছু একটা সন্দেহ করে ও দ্রুত নিজের রেস্টুরেন্টে ফিরে আসে বেনিয়াং এর সাথে কথা বলতে। চায়ান ডিরেক্ট বেনিয়াংকে বলে তুমি আমার সাথে বেইমানি কেন করলে, তুমি তোমার কথা রাখোনি। বেনিয়াং তখন বলে তার কাংনিং এর সাথে দেখা হয়েছিল, আর সে কাংনিংকে তার কথা বলে দিয়েছে। এই যে এতক্ষণ ধরে যাকে নিয়ে এত কথা হচ্ছে সে হচ্ছে ইয়াংশির অন্ধ মা, তাকেই চায়ান তাদের গ্রাম থেকে আনছিল, কিন্তু বেনিয়াং তাকে কাংনিং এর কাছে দিয়ে দিয়েছে। আমাদের লি ফ্যামিলির গেট দেখানো হয়, যেখানে পালকিতে করে ইয়াংশির মাকে আনা হয়েছে। ম্যাডাম লি ইয়াংশির মায়ের জন্য দাঁড়িয়েছিল। চুনলাই যখন গাড়ির পর্দা তোলে একজন মহিলা হাত বাড়ায়। ইয়াংশির মা তো অন্ধ ছিল, সাথে সে অনেকটা বৃদ্ধ ছিল। ম্যাডাম লি দ্রুত গিয়ে ইয়াংশির মায়ের হাত ধরে এবং খুব যত্ন সহকারেই ধরে। এরপর ইয়াংশির মাকে ভিতরে আনা হয়, আর ওরা ইয়াংশির মায়ের অনেক যত্ন করে। সিনাবাদ চলে আসে চায়ান এবং বেনিয়াংয়ের কাছে। চায়ান বেনিয়াংকে বলে কাংনিং তোমাকে কি এমন বললো যে তুমি তার হয়ে গেলে? তখন আমাদের পাস্টের একটা সিন থেকে দেখানো হয় কাংনিং বেনিয়াংকে বুঝিয়েছিল ইয়াংশি গরিব একজন স্কলার, কি দরকার জোর করে একজন গরিব স্কলার সাথে পড়ে থাকা। যদি ইয়াংশি সত্যি পাশ করে যায় তাহলে সে যে কোনো সময় বেনিয়াংকে ঠকাতে পারে, যেহেতু বেনিয়াং তাকে জোর করে বিয়ে করবে। আর যদি পাশ না করে তাহলে কি বেনিয়াং গরিব জীবনযাপন করতে পারবে যেমনটা ইয়াংশি তো কোনো টাকা পয়সা ছিল না, বেনিয়াংকে সমস্ত গয়না দামি দামি কাপড় চোপড় ত্যাগ করতে হবে। এটা শুনেই বেনিয়াং ভয় পেয়ে যায়, যেহেতু ও বিলাসিতার মধ্যে বড় হয়েছে। বেনিয়াং তখন বলে চায়ান অনেক চালাক,
ওকে বিয়ে করলেও আমি এত বিলাসিতা পাবো না, মানে ওর ঘাড় ভেঙে টাকা খেতে পারবো না। কাংনিং তখন বলে, তুমি সুন্দরী, বড়লোকের মেয়ে, এই দুটা ছেলে ছাড়া কি দুনিয়াতে তোমার আর ছেলে জুটবে না? কত বড়লোক ঘরে হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আছে, তুমি কেন চিন্তা করছো যে ইয়াংশি আর চায়ান ছাড়া তোমার কোনো অপশন নেই? বেনিয়াং তখন চিন্তা করে, কাংনিং তো ঠিকই বলেছে, ওর কি আর অপশনের অভাব আছে কিনা। চায়ান এগুলো শুনে বলে, কাংনিং তোমাকে বোঝালো আর তুমি বুঝে গেলে? বেনিয়াং বলে, দেখো আমি ব্যবসায়ীর মেয়ে, আমাকে যে বেশি লাভ অফার করবে আমি তার সাথেই কাজ করব। তবে চায়ানের মাথায় এসব ঢুকছিল না। তার একটাই চিন্তা, ইয়াংশির মা এখন লি ফ্যামিলিতে চলে এসেছে, নিশ্চয়ই এখন দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা হবে। আর এটা ভাবতে ভাবতেই চায়ান দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায়, ইয়াংশি যখন জানতে পারে ওর মা এসেছে, ও তো দৌড়ে ম্যাডাম লিয়ের বাড়িতে চলে আসে আর এসে আগে ওর মাকে গ্রেটিং করে। ইয়াংশির মা ইয়াংশির উপস্থিতি টের পেয়ে প্রচন্ড খুশি, সে তো কান্নাই করে ফেলে। সে ইয়াংশিকে বিচার দিয়ে বলছিল চাইয়ান জোর করে তাকে এখানে নিয়ে এসেছে। তবে তার ভাগ্য ভালো যে ম্যাডাম লি তাকে এখানে নিয়ে এসেছে, আর ম্যাডাম লি তার অনেক যত্ন করছে। এটা শুনে ইয়াংশি ম্যাডাম লিকে গ্রেটিং করে ধন্যবাদ জানায়। ম্যাডাম লিও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। এদিকে আমরা কাংনিংকে দেখতে পাই, যে চাইয়ানের দেয়া মূর্তিটি দেখছিল। ওর চাইয়ানের কথা খুবই মনে পড়ছে। ইয়াংশির মাকে নিয়ে আসার পর ওর বেশ মন খারাপ হচ্ছিল, কারণ ও তো এবার বুঝতে পেরেছিল যে এবার দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা হবে। তবে শাওহুয়া বুঝতে পারে কাংনিংয়ের কিছু হয়েছে, আরও কিয়ানোর কানে কানে কিছু বলে দেয়। কিয়ানো দৌড়ে এসে কাংনিংকে বলে, মাস্টার চাই ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। যেটা শুনে কাংনিং এক দৌড়ে বের হয়ে যাচ্ছিল। পেছন থেকে শাওহুয়া ডেকে বলে, কোথায় যাচ্ছ? কাংনিং অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায়। শাওহুয়া এগিয়ে এসে বলে, কিয়ানো তোমাকে কি বললো আর তুমি বিশ্বাস করে ছুটলে? কাংনিং তখন বুঝতে পারে যে শাওহুয়াই কিয়ানোকে ওই কথা বলতে শিখিয়ে দিয়েছিল কাংনিংকে পরীক্ষা করার জন্য। শাওহুয়া কাংনিংকে বলে, মাস্টার চাই তোমার জন্য গেটের বাইরে অপেক্ষা করছে, এখনো কিন্তু তোমার বিয়ে হয়ে যায়নি, তোমার কাছে সুযোগ রয়েছে, তাই যদি তোমার পিছুটান থেকে থাকে তুমি নিজেকে আগে ক্লিয়ার করো, এরপরে অন্য সম্পর্কের কথা চিন্তা করা যাবে, নিজের মনের বিরুদ্ধে কিছুই করো না। শাওহুয়ার এমন কথা শুনে কাংনিং অনেকটা সাহস পায়, আরও খুশি হয়ে দৌড়ে বাইরে যায়, যেহেতু চাইয়ান ওর জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিল। কাংনিং খুশি হয়ে দরজা খোলে। তবে চাইয়ান কাংনিং এর উপর প্রচন্ড রেগেছিল, কারণ কাংনিং বেনিয়াংকে ট্রিক্স করে ইয়াংশির মাকে এই বাড়িতে নিয়ে এসেছে। চাইয়ান অনেকটা রাগ নিয়ে কাংনিংকে বলে, তুমি এমনটা কেন করলে? তুমি বেনিয়াংয়ের সাথে মিলে ইয়াংশির মাকে এখানে কেন নিয়ে আসলে? তুমি কি দেখতে পাচ্ছ না তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছু করছি, তারপরেও প্রতিবার তুমি আমার অ্যাগেইনস্টে কাজ করছো। যদি কোনো হৃদয়হীন মানুষের জন্য আমি এতটা ইফোর্ট দিতাম, তাহলে সে হয়তো আমাকে ভালোবেসে ফেলতো। তোমার মনে কি আমার জন্য কোনো ভালোবাসা নেই? কাংনিং তখন বলে, যে সম্পর্কের ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক নিয়ে চিন্তা করার কি দরকার? তাছাড়া ইয়াংশির মাকে তুমি জোর করে নিয়ে আসছিলে, তাকে এর মধ্যে জড়ানোর কোনো প্রয়োজন নেই। এত ট্রিক্স না খাটিয়ে তুমি তোমার মাকে বোঝালেই তো পারো। চাইয়ান তখন বলে, আমার মা আর তোমার মায়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আর তাদের এই ভুল বোঝাবুঝি ঠিক হতে সময় লাগবে। কাংনিং তখন বলে, তোমার মা আমার মায়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। তোমার মা মনে করে আমরা তোমাদের পরিবারের যোগ্য না। আমার মা সামান্য চায়ের দোকানদার, তাই সে আমার মাকে নিচু চোখে দেখে, আর সে আমার মাকে অপমান করেছে। চায়ান এবার রেগে গিয়ে ওর মায়ের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। ও বলছিল, শুধু আমার মা কেন, শহরের প্রতিটা মানুষ তোমার মাকে নিয়ে হাসাহাসি করে। সে পাঁচটা মেয়েকে নিয়ে চায়ের দোকান চালাচ্ছে, আর তারপরেও তার যে আচার আচরণ, কোনো মহিলা মানুষের এমন আচার আচরণ থাকে না। এটা শুনে কাংনিং এর প্রচন্ড খারাপ লাগে। ও বলে যে শহরের প্রতিটা মানুষের কথা বাদ দাও, তুমি আমার মাকে নিয়ে কি মনে করো? আমার মা যেমনই হোক সে আমার মা, পাঁচটা মেয়েকে বড় করার জন্য সে অনেক বেশি স্ট্রাগল করেছে। চায়ান এবার রেগে গিয়ে বলে, আমার মা অনেক অল্প বয়সে বিধবা হয়েছে, সেও অনেক স্ট্রাগল করেছে, কিন্তু তোমার মায়ের মতো এমন হয়ে যায়নি। এখন নিজের মায়ের সম্পর্কে এসব কথা শুনে তো কোনো মেয়েরই ভালো লাগবে না। কাংনিং রেগে চাইয়ানকে বলে, আপনার কি মনে হয় আপনার সাথে বিয়ে না হলে আমি আর কখনো ছেলে পাবো না? আমার এই জীবনে সারা জীবনও যদি অবিবাহিত থাকতে হয়, তাও আমি কখনো আপনাদের পরিবারে যাব না, আপনাকে বিয়ে করব না। আজকের পর থেকে আপনার আমার মধ্যে সবকিছু শেষ। এটা বলে কাংনিং দরজা বন্ধ করে দেয়। চাইয়ান দরজা ধাক্কা দিতে চায়, তবে কিছু একটা চিন্তা করে দেয় না। তবে কাংনিং এর অনেক খারাপ লাগে। ও আবারও দরজা খোলে, কিন্তু দেখতে পায় চাইয়ান অনেকটা দূরে চলে গিয়েছে। তখন কাংনিং সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কিয়ানো এসে কাংনিং এর মাথায় ছাতা ধরে।
কারণ বাইরে বরফ পড়ছিল। এদিকে ইয়াংশি যে বাড়িটাতে থাকতো, ইয়াংশির মাকে সেই বাড়িতেই থাকতে দেওয়া হয়। ইয়াংশির মা ওর বিছানায় হাত দেয় আর দেখতে পায় খুব নরম গদি দেওয়া রয়েছে। ইয়াংশির মা তখন বলে, মনে হচ্ছে ম্যাডাম লি তোমাকে অনেক ভালোভাবে ট্রিট করে। ইয়াংশি তখন জানায় সত্যি ম্যাডাম লি তাকে অনেক ভালোভাবে ট্রিট করে। ইয়াংশির মা বলে, তাহলে তুমি কিভাবে এটার প্রতিদান দেবে? ইয়াংশি কোনো কথা বলতে পারছিল না। ইয়াংশির মা বলে, কাল সকালে গিয়ে তুমি বিয়ের প্রস্তাব দেবে। ইয়াংশি তখন বাধ্য ছেলের মতো জানায় সে কাল সকালেই বিয়ের প্রস্তাব দিবে। আর পরদিনই ইয়াংশি কাংনিংকে বিয়ে করার প্রস্তাব দেয়। ম্যাডাম লি তো প্রচণ্ড খুশি হয়ে যায়। সে তো এতদিন এই সময়ের জন্যই অপেক্ষা করছিল। আর স্বাভাবিকভাবেই ইয়াংশি তো কোনো যৌতুক নেবে না। কাংনিংরা 5 বোন অনেক কিছু কেনাকাটা করেছিল, যেগুলো ম্যাডাম লিকে দেখাচ্ছিল। মানে ওদের পুরো পরিবারে খুশি ছড়িয়ে গিয়েছে। এদিকে লিয়াং চায়ানের কাছে এসে জানায় কাংনিংয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এখনো চায়ান এখানে বসে নিশ্চিন্তে ড্রিঙ্ক করছে। চায়ান তখন বলে, ওর সাথে আমার সবকিছু শেষ। এখন যদি ওর বিয়ে ঠিক হয়ে যায় বা বিয়ে হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। ওদের পুরো পরিবারটা বর্বর আর লোভী। টাকা ছাড়া ওদের পরিবার কিছু চেনে না। লিয়াং এটা শুনে বলে, তুমি ওদেরকে ভুল বুঝছো। আসলে আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে তার মেয়েদের বড় করেছে, তাই তারা টাকার মূল্যটা বোঝে। এবার চায়ান একই কথা বলে, আমার মাও তো অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, কিন্তু ওদের মতো বর্বর আর লোভী হয়ে যায়নি। তখন লিয়াং চায়ানকে একটা গল্প বলে। ছোটবেলায় যখন কেবলই ম্যাডাম লি এর হাজবেন্ড মারা গিয়েছে, তখন এলাকার মানুষ ওদের উপর খুবই অত্যাচার করত। মানে প্রত্যেক দিন আসতো লুটপাট চালাতে, কারণ ওর বাবা অসুস্থ ছিল এবং তার চিকিৎসার জন্য অনেক ধার হয়ে গিয়েছিল। সেই ধারের জন্য পাওনাদাররা এসে ওদের ঘরের দামি দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। ম্যাডাম লি তার 5 মেয়েকে নিয়ে এক কোণাতে বসেছিল। যদিও তার হাতে লাঠি ছিল, কিন্তু সাহস ছিল না। একটা লোক এসে সুন্দর একটা ফুলদানি তোলে। কাংনিং তখন দৌড়ে গিয়ে বলে, এটা আমার বাবার প্রিয় ফুলদানি, এটা রেখে দাও। কিন্তু ওই লোকটা কাংনিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখনই কাংনিংরা 5 বোন সহ ম্যাডাম লি ওই লোকের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে শাওহুয়া ছিল, যার বয়স তখন সবে মাত্র 15। ম্যাডাম লি লাঠি দিয়ে ভয় দেখিয়ে সবাইকে তাড়িয়ে দেয়। আর সেখান থেকে শুরু হয় ম্যাডাম লি এর স্ট্রাগল। লিয়াং আরও জানায়, ওই সময়ে শুধুমাত্র পরিবারকে রক্ষা করার জন্য শাওহুয়াকে অনেক বড় একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয়। তবে যে ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেই ছেলের যক্ষা রোগ ছিল, মানে অসুস্থ ছিল বলেই শাওহুয়াকে নিয়েছিল আর কি। আর শাওহুয়াও শুধুমাত্র পরিবারকে রক্ষা করতে ওই বিয়েতে রাজি হয়েছিল। ও শ্বশুরবাড়ির লোকেদের পাওয়ারের কারণে অন্তত ওর বোনদেরকেও কিছু বলতে পারবে না, এই ভরসাতে। আর এই কারণেই খুব অল্প বয়সে শাওহুয়ার হাজবেন্ড মারা যায় এবং শাওহুয়া বিধবা হয়ে যায়। এরপর শাওহুয়ার চাচারা ওর বাবার সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং বাধ্য হয়ে ম্যাডাম লি যা সামান্য ছিল সেগুলো বিক্রি করে শহরের দিকে চলে এসেছে। এইসব কিছু শোনার পর চায়ান বলে, তুমি আমাকে এগুলো আগে কেন বলনি? লিয়াং জানায়, ফুহুই তার সাথে এগুলো শেয়ার করেছিল, সে তো আর সবাইকে এগুলো বলে বেড়াতে পারে না। তবে চায়ানের এখন আর কিছুই করার নেই। কাংনিং এর সাথে তার তো সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। ও খুব মন খারাপ করে বের হয়ে আসছিল। তখনই দেখে ওর মা আসছে। আর ওর মা এসে আবারও বলতে থাকে যে তার জন্য মেয়ে দেখেছে। চায়ান যেন কাংনিংকে বিয়ে করার কথা ভুলে যায়। চায়ান তখন খুব শান্তভাবে বলে, কাংনিং এর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গিয়েছে, চাইলেও সে আর কাংনিংকে বিয়ে করতে পারবে না। এবার কি ওর মা খুশি? এই কথাটা শুনে ওর মায়ের মুখটা কালো হয়ে যায়। চায়ানের এত হৃদয় ভাঙা অবস্থা দেখে ওর মাও কষ্ট পাচ্ছিল। পরদিন সকালের দৃশ্য দেখানো হয় যেদিন ইম্পেরিয়াল এক্সাম ছিল। যেসব স্কলাররা এক্সাম দেওয়ার জন্য এসেছিল তারা তো এক্সাম দিতে চলে যায়। তবে ম্যাডাম লি প্রচুর পরিমাণে প্রার্থনা করতে থাকে ইয়াংশি যেন পরীক্ষায় পাশ করে যায়। এমনকি সে ঘুমের মধ্যে হাসছিল আর বলছিল তার জামাই পরীক্ষাতে পাশ করে গিয়েছে, সে এখন স্কলার হয়ে গিয়েছে। শাওহুয়া মায়ের এমন পাগলামি দেখে হাসতে থাকে। এদিকে কাংনিং এর ছোট 2 বোন হাউদি এবং লিশান আসে কাংনিং এর কাছে। ওরা যেতে চাচ্ছিল বাজারে। গতকালই মেলা শেষ হয়েছে এবং সমস্ত দোকানপাট তুলে নেওয়া হয়েছে। ওরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র খুঁজতে যেতে চাচ্ছিল, কারণ দোকানপাট সরিয়ে ফেলার কারণে অনেক টুকিটাকি জিনিস তো আশেপাশে পড়ে থাকবে। তবে যদি রাতে না যায় তাহলে সেগুলো পাবে না। কাংনিং যেতে চাচ্ছিল না, তবে হাউদি আর লিশানোকে কোনোভাবে টেনে টুনে নিয়ে যায়। আর যাওয়ার সময় যোগ হয় কিয়ানো। 4 জনে মিলে রাস্তায় যায় জিনিসপত্র খোঁজার জন্য। লিশান তো সুন্দর একটা চুলের কাঁটা পেয়ে যায়। তবে কাংনিং খেয়াল করে কেউ একজন ওই রাস্তা থেকে সরে গিয়েছে। আর একটু এগিয়ে ও একটা চুলের ব্যান্ড খুঁজে পায়, যেমনটা কাংনিং এর আগেও একটা ছিল, চায়ান বল মেরে ভেঙে দিয়েছিল। ঠিক সেম টাইপ একটা চুলের ব্যান্ড।
কাংনিং মনে করে এটা হয়তো চাইয়ানে ফেলে গিয়েছে তার জন্য, আর ও খুব ইমোশনাল হয়ে যায়। ভোর হতে চলেছিল, তাই ওরা সেখান থেকে ফিরে আসে। আর বাড়িতে এসেও কাংনি ওই চুলের ব্যান্ড দেখে চিন্তা করছিল নিশ্চয়ই চাইয়ানি এটা রেখে গিয়েছে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ম্যাডাম লি নাস্তা করছিল। হাউদি দৌড়ে এসে ম্যাডাম লিকে জানায় রাজার তরফ থেকে সৈন্যরা এসেছে বাড়িঘর চেক করার জন্য। গতকাল রাতে রানীর পার্লের একটা ব্যান্ড চুরি হয়েছে। এটা শুনেই কাংনিং ভয় পেয়ে যায়। ও কিয়ানুকে ডেকে এনে দেখায় সেখানে একটা ব্যান্ড। কাংনিং কিয়ানুকে বলে রাজার সৈন্যরা তো এসেছে, চলো আমরা তাদেরকে দিয়ে দিই। কিয়ানু কাংনিংকে থামিয়ে বলে তুমি কি শোনোনি, এই ব্যান্ডটা চুরি হয়েছে, এখন যদি তুমি দিতে যাও তাহলে তো তোমাকেই চোর মনে করবে। আর ওরা প্ল্যান করে রাতের বেলা যে রাস্তাতে এই ব্যান্ডটা খুঁজে পেয়েছে সেই রাস্তাতেই ফেলে আসবে। আর যেই ভাবা সেই কাজ। রাতের বেলা কাংনিং আর কিয়ানু চলে যায় এই ব্যান্ডটা ফেলে আসতে, কিন্তু সেখানে কাংনিংয়ের সাথে চাইয়ানের দেখা হয়ে যায়। চাইয়ান কাংনিংকে বলে রাজার একটা ব্যান্ড চুরি হয়েছে, তো তোমার মনে হলো এটা সেই ব্যান্ড? কাংনিং অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। চাইয়ান জানায় তাদের যখন প্রথম দেখা হয়েছিল সে কাংনিংয়ের এই সেম টাইপের একটা ব্যান্ড ভেঙে ফেলেছিল, তাই এটা সে তৈরি করে রেখেছিল কাংনিংকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের বিয়ের পরে। তবে ওদের বিয়ে তো আর হচ্ছে না, তাই সে আগেই বিয়ের গিফট হিসেবে কাংনিংকে এটা দিয়ে দিচ্ছে। কাংনিং চুপচাপ সবকিছু শুনছিল, আর কিয়ানু একটু দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। চাইয়ান কাংনিংকে বলে আমি সবচেয়ে বেশি মিস করি ওই সময়গুলো যখন আমরা একে অপরকে ট্রিক্স করতাম, একে অপরের পেছনে লাগতাম। তবে সেই সময়গুলো আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না। কাংনিং অনেকটা ইমোশনাল হয়ে যায়। তবে ও চাইয়ানকে ওই চুলের ব্যান্ডটা ফেরত দেয় আর বলে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, এখন আমি অন্য কোনো পুরুষের থেকে গিফট অ্যাকসেপ্ট করতে পারি না। আপনি যেটা মনে রেখেছিলেন এটার জন্য ধন্যবাদ। এটা বলে কাংনিং কিয়ানুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইম্পেরিয়াল এক্সামের রেজাল্ট দিয়ে দেয় এবং দেখা যায় ইয়াংশি ফার্স্ট হয়েছে এবং ওর যে ভাই আন্দাও সে 6তম হয়েছিল। সবাই তো ইয়াংশিকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। মহিলারা ইয়াংশিকে বলছিল তাদের ঘরে যাওয়ার জন্য। ইয়াংশি কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। এদিকে বাড়িতে বসে ম্যাডাম লি সহ সবাই টেনশন করছিল ইয়াংশির রেজাল্টের কি হলো। তখনই আন্দাও এসে খবর দেয় যে ইয়াংশি ফার্স্ট হয়েছে। ম্যাডাম লি এত বেশি খুশি হয় যে সে বাচ্চাদের মতো উল্লাস করছিল, চিৎকার করে করে বলছিল আমার জামাই ফার্স্ট হয়েছে। তখন শাওহুয়া ইশারা করে ম্যাডাম লিকে শান্ত হতে বলে, কারণ সেখানে ইয়াংশির মা উপস্থিত ছিল। ম্যাডাম লি লজ্জা পেয়ে ইয়াংশির মাকে বলে দুঃখিত, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ইয়াংশির মা তখন বলে কোনো বিষয় না, ইয়াংশি আপনারই জামাই হবে, আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে চাইয়ানের মা আবারও 2টা মেয়ের বায়োডাটা হাজির করেছে এবং লিয়াংয়ের মাকে দেখাচ্ছিল যে কোন মেয়েটা ভালো হবে। মানে এই মহিলার মাথায় আসলেও সমস্যা আছে। লিয়াং দৌড়ে এসে চাইয়ানের মাকে জানায় যে চাইয়ান সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছে, মানে ও ব্যবসার কাজে জাহাজ নিয়ে সমুদ্রে যাবে। এটা শুনেই চাইয়ানের মা দ্রুত চাইয়ানের কাছে আসে। ওর রেস্টুরেন্টে বসে বসে ড্রিঙ্ক করছিল, আর স্বাভাবিকভাবেই চাইয়ানের তো প্রচণ্ড মন খারাপ। চাইয়ানের মা চাইয়ানের কাছে এসে বলছিল তুমি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? আমি কোনোভাবেই তোমাকে সমুদ্রে যেতে দিব না, ওই পথ তো অনেক বেশি দুর্গম, ঢেউ হতে পারে, ঝড় উঠতে পারে, তাহলে তো তোমার জীবন সংশয় হবে। লিয়াং পাশ থেকে বলছিল আন্টি তুমি এসব কি বলো, ও যেখানে যেতে চাচ্ছে সেখানে গেলে ব্যবসায় অনেক উন্নতি হবে, সেখান থেকে সুন্দর সুন্দর আর ইউনিক জিনিসপত্র নিয়ে আসতে পারবে যেগুলো দিয়ে পরবর্তীতে ভালো ব্যবসা করা যাবে। তবে চায়ানের মা জানায় যা কিছুই হয়ে যাক সে চায়ানকে যেতে দিবে না। চায়ান এতক্ষণ চুপচাপ করে কথা শুনছিল আর নিজের মতো করে ড্রিঙ্ক করে যাচ্ছিল। এরপরও চেয়ার থেকে উঠে ওর মাকে চেয়ারে বসিয়ে দেয় আর তারপর বলে যে মা আমি ঠিক করে ফেলেছি, আমি ব্যবসার জন্য সমুদ্রে জাহাজ ভাসাবো। এখন যা কিছুই হয়ে যাক না কেন আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করব না। আরও তারিখ জানিয়ে দেয় যে ওই তারিখে ও জাহাজ নিয়ে বেরিয়ে পড়বে, এখন ওর গোছগাছ করা দরকার তাই যাচ্ছে। এটা বলে চায়ান সেখান থেকে বের হয়ে যায়। আর চায়ানের মা তো বুঝতেই পারে চায়ানের যাওয়ার কারণ, তাই সে জিনিসপত্র নিয়ে সোজা চলে যায় ম্যাডাম লিয়ের কাছে কাংনিংয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে এবং ম্যাডাম লিয়ের কাছে অনেক রিকোয়েস্ট করে। সে বারবার ম্যাডাম লিয়ের কাছে মাফ চাচ্ছিল তার ভুলের জন্য। সে ম্যাডাম লিকে এটা বলে ইমোশনাল করে যে আপনিও অনেক কম বয়সে বিধবা হয়েছেন, আপনার সম্বল আপনার 5 মেয়ে, কিন্তু আমার একটাই ছেলে, সে যদি এখন সমুদ্রে চলে যায় তাহলে আমি পুরোপুরি শেষ হয়ে যাব, আপনি দয়া করে আমার ছেলেকে বাঁচান। এবার এসব কথা শুনলে ম্যাডাম লি তো ইমোশনাল হয়ে যাবে।
উনি যতই চিল্লাপাল্লা করুক, ম্যাডাম লি কিন্তু নরম হৃদয়ের মানুষ ছিল। সে শান্তভাবে চায়ানের মায়ের হাত ধরে বলে, আমি যদি পারতাম আমি অবশ্যই এই বিয়েতে হ্যাঁ করে দিতাম, কিন্তু আমি অলরেডি ইয়াংশির মাকে কথা দিয়ে ফেলেছি, আর এখন আমি আমার কথা থেকে সরতে পারবো না। শাওহুয়া দরজার বাইরে থেকে সব কথাই শুনছিল। ম্যাডাম লি খুব ভদ্রভাবে চায়ানের মাকে না করে দেয়। ম্যাডাম লি এর কথার পরে চায়ানের মায়ের তো আর কিছু বলা থাকে না, তবে সে এত সহজেও হাল ছেড়ে দিতে চাচ্ছিল না। তার একমাত্র ছেলে বলে কথা। সে লিয়াং আর লিয়াং এর মাকে ডেকে জানায় এখন ওদেরকেই তাকে সাহায্য করতে হবে। লিয়াং তো চায়ানের মায়ের কথা শুনে খুশি হয়ে যায়। চায়ানের মা লিয়াংকে বলে, এখন তোমাকেই সাহায্য করতে হবে, তোমার বউকে রাজি করিয়ে। এটা শুনেই তো বেচারা লিয়াং এর মুখ কালো হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় লিয়াং অনেক ঢং করে ফুহুইকে মানানোর চেষ্টা করছিল। ফুহুই যদিও প্রথমে না না করছিল, তবে লিয়াং এর জোরাজোরিতে মেনে নেয়। আর তারপরে ও চলে যায় নিজের মায়ের কাছে। ম্যাডাম লিকে বোঝাতে থাকে কাংনিং আর চায়ানের জুটি সবচেয়ে ভালো হবে। ইয়াংশি উপকারের প্রতিদান দেওয়ার জন্য কাংনিংকে বিয়ে করছে। হয়তো ভবিষ্যতে স্কলার হয়ে গেলে সে কাংনিংকে ভালোভাবে ট্রিট করবে না, কিন্তু চায়ান কাংনিংকে ভালোবাসে আর তার পরিবার এখন কাংনিংকে রিকোয়েস্ট করে নিতে চাচ্ছে। ম্যাডাম লিয়ের উচিত কাংনিং এর ভবিষ্যতের কথা চিন্তা করে কাংনিং এর বিয়ে চায়ানের সাথে দেয়া, কিন্তু তখনই সেখানে শাওহুয়া চলে আসে এবং ফুহুই শাওহুয়াকে দেখে কথা বলা অফ করে দেয়। মানে শাওহুয়াকে ও এই বিষয়টা জানাতে চাচ্ছিল না। শাওহুয়ার একটু সন্দেহ হয়। এদিকে কাংনিং এর কাছে ওর বিয়ের ড্রেস নিয়ে আসা হলে ও খুব মন খারাপ করেছিল। ওর বিয়ের ড্রেসটা ও ট্রায়াল দিয়ে দেখতে চাচ্ছিল না। তখন সেখানে ফুহুই আসে আর ফুহুই কাংনিংকে সেম ভাবে ব্রেন ওয়াশ করতে চেষ্টা করে। বলে যে যদি পরিবার না মেনে নেয় তাহলে কাংনিং যেন চায়ানের কাছে চলে যায়। ফুহুই তাকে পুরো দমে সাহায্য করবে। ফুহুই কাংনিংকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসছিল, কিন্তু শাওহুয়া বাইরে থেকে পুরো বিষয়টা শুনে ফেলেছিল আর ও কাংনিংকে যেতে দিবে না। শাওহুয়া ফুহুইকে ঝাড়ি মেরে বলে, তুমি তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। সারা শহরের মানুষ জানে ইয়াংশি আর কাংনিং এর বিয়ের ডেটও ঠিক হয়ে গিয়েছে। এখন কিভাবে কাংনিং অন্য কারো কথা চিন্তা করতে পারে? মানুষের বিবেকবোধ বলেও তো একটা বিষয় আছে। আমি কোনোভাবেই এই বিয়ে ভাঙতে দিব না। শাওহুয়া কাংনিংকে বলে, তুমি বাড়ি থেকে বের হওয়ার আগে একবার শুধু তোমার মায়ের মুখটা চিন্তা করো, যে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে তোমাকে বড় করেছে। আর এই কথা বলায় কাংনিং আর বের হওয়ার সাহস পায় না। ফুহুই বুঝতে পারে যে শাওহুয়াকে টলানো যাবে না, কারণ ওদের মা শাওহুয়ার সব কথা শুনে চলতো। ফুহুই তো ব্যর্থ হয়ে ফিরে আসে। সবাই অধীর আগ্রহে ওর জন্য অপেক্ষা করছিল, তবে ও জানায় ও কোনো সুবিধা করতে পারেনি। তবে এবার ওর মাথায় একটা নতুন প্ল্যান এসেছে। সবাই খুশি হয়ে জিজ্ঞাসা করে কি প্ল্যান। তবে কি প্ল্যান এসেছে এটা পরে দেখানো হবে। পরবর্তী সিনে দেখা যায় ইয়াংশির মাকে ম্যাডাম লি ডেকে এনেছিল বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। তখন সেখানে শাওহুয়া কিছু পোশাক নিয়ে আসে। সামনেই শীত আসছে, এই কারণে সে কিছু পোশাক সেলাই করেছে ইয়াংশির মায়ের জন্য। ইয়াংশির মা শাওহুয়ার প্রশংসা করে বলে, তুমি আমার মাপ না নিয়ে এত সুন্দর পোশাক তৈরি করেছ যেটা আমার গায়ে একদমই ফিট হয়ে গিয়েছে। তোমার মা রত্নগর্ভা, তোমরা প্রত্যেকটা মেয়ে অনেক বুদ্ধিমতী, অনেক গুণী। আমার যদি আরও একটা ছেলে থাকতো তাহলে আমি তোমাকেও মিস করতাম না। পরবর্তী সিনে দেখা যায় ম্যাডাম লি সহ সবাই মন্দিরে গিয়েছিল এবং হাউদিকে বাড়ি রেখে গিয়েছিল, কারণ দোকানের জন্য চা পাতা আসার কথা। অনেকগুলো কন্টেইনারে করে চা পাতা আসে। শাওহুয়া ওকে বারবার বলে গিয়েছিল যেন চা পাতা অবশ্যই গুনে নেয়, লোকেরা চা পাতা কম দিয়ে দিতে পারে। তবে যারা গাড়ি ভর্তি চা পাতা এনেছিল তারা বলছিল সবকিছু ঠিকঠাক আছে, হাউদি এটা না গুনে নিলেও পারে। কিন্তু হাউদি নাছোড়বান্দা, সে গুনে নিবে। তখনই সেখানে কিয়ানো চলে আসে আরও হাউদিকে বলে, তুমি যাও লিশানের সাথে খেলো, এসব কাজ আমি দেখে নিচ্ছি। এবং কিয়ানো বক্স চেক না করেই বাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। একটু পরে দেখা যায় চায়ানের মা কিছু গার্ড এবং প্রতিবেশী মহিলাদের নিয়ে ম্যাডাম লিয়ের বাড়িতে হাজির হয়। সে সমস্ত প্রতিবেশীদের কাছে বলছিল সে তার ছেলে বউকে নিতে এসেছে। কাংনিংয়ের সাথে তার ছেলের অনেক আগেই বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ম্যাডাম লি এখন টপ স্কলার পেয়ে কাংনিংকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। ম্যাডাম লি তখন বলে, দেখুন আপনাদের সাথে বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়েটা আপনি ভেঙে দিয়েছিলেন, আর এখন কাংনিংয়ের অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে, কেন শুধু শুধু আপনি ঝামেলা করছেন? চায়ানের মা সমস্ত প্রতিবেশীদের বলতে থাকে, এটা একদমই মিথ্যা কথা, আপনি সত্যি করে বলুন আমাদের বিয়ের গিফট দেয়া নেওয়া হয়েছে না? ম্যাডাম লি তখন বলে, হ্যাঁ হয়েছে, যেহেতু সে গিফট পাঠিয়েছিল। চায়ানের মা কথাটা খপ করে ধরে বলে, তাহলে আবার কেন অস্বীকার করছেন?
আর তাছাড়া আমি যে আপনাকে বিয়ের গিফট পাঠিয়েছি, এখনো হয়তো আপনার ঘর খুঁজলে সেগুলো পাওয়া যাবে। ম্যাডাম লি তো হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, যেহেতু সব প্রতিবেশীরা চায়ানের মায়ের পক্ষে কথা বলছে। চায়ানের মায়ের সাথে আনা গার্ডগুলো দ্রুত ঘরে ঢুকে যায় এবং স্টোর রুম খুঁজে কিছু বক্স বের করে আনে, যে বক্সগুলো কিছুক্ষণ আগে চা পাতা বলে আনা হয়েছিল। ওই বক্সগুলো খুলে দেখা যায় তার মধ্যে গয়না এবং বিয়ের গিফট রয়েছে। চায়ানের মা সবাইকে বলতে থাকে, দেখুন, বিয়ের গিফট ঘরে রেখে ম্যাডাম লি তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। এত বড় অন্যায় আমি কোনোভাবেই সহ্য করব না। আমার ছেলের বউকে আমি এখনই নিয়ে যাব। দেয়ালের ওপার থেকে ইয়াংশির মা সবকিছু শুনছিল, আর এগুলো শুনে তার বেশ মন খারাপ হয় এবং চিন্তা করে ম্যাডাম লি কি সত্যি ইয়াংশির জন্য কাংনিংয়ের আগের বিয়ে ভেঙে দিয়েছে। আর এমনটা যদি হয়ে থাকে তাহলে তো সেটা একদমই খারাপ হয়েছে। তবে শাওহুয়া বুঝতে পেরে যায় এর পিছনে অবশ্যই ফুহুয়ের হাত আছে। তাদের ঘরে এই গিফটগুলো ফুহুয়ের মাধ্যমেই এসেছে। ঘটক মহিলারাও সাক্ষী দিচ্ছিল যে তারাই কাংনিং আর চায়ানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল এবং ম্যাডাম লি তাতে হ্যাঁও করেছে। চায়ানের মা এখানে চিল্লাচিল্লি করে একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। এরই মধ্যে সেখানে আন্দাও আসে আর বলে, আপনারা ঘরের ভিতরে বসে কথা বলুন। ইয়াংশির মায়ের কথা বলে সে রিকোয়েস্ট করছে আপনারা যেন নিজেদের মধ্যে সমাধান করে নিন। এটা শুনে ম্যাডাম লি অনেকটা অপ্রস্তুত হয়ে যায়, যেহেতু ইয়াংশির মা তাদের নতুন আত্মীয় হতে চলেছে। সেও এই পুরো বিষয় শুনে ফেলেছে। এটা তো খুবই লজ্জাজনক। তবে চায়ান যখন ওর মায়ের এসব কাণ্ড জানতে পারে, ও তো প্রচণ্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায় ইয়াংশির বাড়িতে। ইয়াংশি চায়ানকে দেখে দ্রুত বের হয়ে আসে এবং জিজ্ঞাসা করে চায়ানের এখানে আসার কারণ কি। চায়ান তখন জানায় সে তার মায়ের হয়ে ক্ষমা চাইতে এসেছে। ইয়াংশি চায়ানকে ভিতরে ডাকলে চায়ান ভিতরে যায় এই বিষয়ে ডিটেলস কথা বলতে। ইয়াংশির মা বের হয়ে আসে। আন্দাও জানায় মাস্টার চাই এখানে এসেছে ইয়াংশির সাথে দেখা করতে। এটা শুনে আবারও ইয়াংশির মায়ের মনটা খারাপ হয়ে যায়। উনি এই বিয়েতে বাধার উপর বাধা দেখছে শুধু। ইয়াংশির বাড়ি থেকে ফিরে এসে চায়ান তার মাকে বলে, মা, এসব বন্ধ করো। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন কাংনিংয়ের অন্য কোথাও বিয়ে হচ্ছে, আর মাস্টার ইয়াংশি খুবই ভালো মানুষ, সে কাংনিংকে ভালো রাখবে। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তো আমি চলে যাব। তাহলে এসব করার মানে কি? তুমি যদি আর একটাও উল্টাপাল্টা কাজ করো তাহলে আমি কালকেই রওনা দিয়ে দিব। যে 2-1 দিন তোমার সাথে থাকতাম তাও থাকবো না। এমন থ্রেড দিয়ে চায়ান ঘর থেকে বের হয়ে যায়। চায়ানের মা তো রাগে ফুঁসছিল। তখনই লিয়াং চায়ানের মায়ের কানে কানে বলে সে একটা প্ল্যান দিতে পারে। আর রাতের বেলা দেখা যায় লিয়াং কিছু গার্ডদের নিয়ে চায়ানের ঘরে যায় এবং ঘুমন্ত চায়ানকে বেঁধে ফেলে। চায়ান লিয়াংয়ের উপর চিৎকার করছিল আর বলছিল, তোমার সাহস কত বড়, তুমি কেন আমাকে বেঁধেছো, এখনই খুলে দাও। মানে স্বাভাবিক, এগুলো তো বলবেই। লিয়াং তখন একটা সৈন্যের পিছনে গিয়ে বলে, উফ, আমি খুব ভয় পেয়ে গিয়েছি। ও পুরোই একটা ফানি ক্যারেক্টার। যা হোক, চায়ানকে বর সাজিয়ে সেই বাধা অবস্থাতেই বাইরে আনা হয়। সেখানে চায়ানের মা, চাচি সহ সবাই উপস্থিত ছিল। চায়ানের মা জানায় কাংনিংয়ের বিয়ের আগে সে চায়ানের বিয়ে দিবে। যেহেতু কাংনিংয়ের মা এত অহংকার দেখিয়েছে, সে দেখিয়ে দিবে যে কাংনিংয়ের আগেই চায়ানকে সে বিয়ে করাতে পারে। তবে চায়ান তো এই বিয়েতে একদমই রাজি ছিল না। চায়ানের বাঁধন খুলে দেওয়া হয়। চায়ান ওর মাকে বলছিল এসব পাগলামি বন্ধ করো। এরই মধ্যে বাইরে থেকে একজন চিৎকার দিয়ে জানায় যে বউয়ের পালকি চলে এসেছে। চায়ান তখন রেগে বের হয়। আশেপাশের লোকজন তো বউয়ের পালকি ঘিরে দাঁড়িয়ে আছে। চায়ানকে সেখানে বের হতে দেখে সবাই সরে দাঁড়ায়। চায়ান তখন বলে, পালকিতে যে আছেন আমি তার উদ্দেশ্যে বলছি। আমি আপনাকে দেখিনি, অথচ আপনি বউ সেজে আমার বাড়িতে চলে এসেছেন। আজ নাকি আপনার আর আমার বিয়ে। আর আমার ধারণা আপনিও আমাকে ভালো করে চেনেন না। তবে আপনি জেনে রাখুন, আমি সমুদ্রে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ যদি আপনার সাথে আমার বিয়ে হয়ও, তাও আমি সমুদ্রে পাড়ি দিব। আর সেখান থেকে হয়তো 5 বছর পরে ফিরে আসব। এবং আপনি যদি আমার জন্য 5 বছর অপেক্ষাও করেন, তাও আমি বলে রাখছি আমি ফিরে এসে অবশ্যই এই বিয়ে অস্বীকার করব। আপনি ভালো ফ্যামিলির মেয়ে হবেন, তাহলে কেন শুধু শুধু নিজের জীবনটা আমার জন্য নষ্ট করবেন? আমি আপনাকে ভালো উপদেশ দিচ্ছি, নিজের বাড়িতে ফিরে যান এবং ভুলে যান আজ আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। এটা আপনার জন্যই ভালো হবে। একগড়া কথাগুলো বলে চায়ান ভিতরে যেতে চাচ্ছিল। তখনই ফুহুই বলে ওঠে, কাংনিং, তাহলে চলো। চায়ান তোমাকে বিয়ে করতে চায় না। কাংনিং এর নাম শুনেই তো চায়ান ফ্রিজ হয়ে যায়। তার মানে ওর জন্য যে বউ সেজে এসেছে সে কাংনিং। চায়ান তখন দ্রুত পালকির দিকে যেতে চায়। তবে ফুহুই বলছিল, এখন তো যাওয়া যাবে না, তুমি অলরেডি বিয়ে করতে না করে দিয়েছ। চায়ান বলে, ফুহুই, আমাকে কাংনিং এর কাছে যেতে দাও। আমি কি জানতাম এটা কাংনিং? সবাই তো এটা শুনে হেসে ফেলে। এরপর আর কি,
কাংনিং পালকি থেকে বের হয়ে আসে। কাংনিংকে দেখে চায়ান মুগ্ধ হয়ে তাকিয়েছিল, অনেক সাধনার ফল যে। এরপর চায়ান আর কাংনিং এর সব নিয়ম নীতি পালন করে বিয়ে হয়ে যায়। কাংনিংকে ওর রুমে পাঠানো হলে চুনলাই এবং অন্য একজন মেড ওকে চেঞ্জ করতে সাহায্য করছিল। তখনই সেখানে চায়ান আসে, আর চায়ানকে দেখে স্বাভাবিকভাবেই মেডরা বের হয়ে যায়। কাংনিং চায়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি সমুদ্রে জাহাজ ভাসানোর প্ল্যান করেছিলে? চায়ান তখন বলে, অবশ্যই, তবে আমি যাওয়ার আগে তোমাকে নিয়ে যেতাম। কাংনিং বলে, তুমি কি জোর করে আমাকে নিয়ে যেতে? চায়ান জানায় তার তো আর কোনো উপায় ছিল না। কাংনিং আর তার মধ্যে প্রচুর পরিমাণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। চায়ানের মা নিজের জেদে স্থির ছিল, তাকে উল্টাপাল্টা বোঝাচ্ছিল লিয়াং এর মা। ম্যাডাম লিও বিয়েতে রাজি হচ্ছিল না। তাহলে চায়ানের কাছে আর কি উপায় আছে? চায়ান এখানে স্বীকার করে ও আসলে সবাইকে এটা বলে থ্রেট দিচ্ছিল, বিশেষ করে ওর মাকে। ও তো জানতো ওর মায়ের দুর্বল জায়গা কোথায়। কাংনিং তখন বলে, তুমি তো ধূর্ত শেয়ালের মতো চালাক। এসব কথা বলে তুমি আমাকেও বাধ্য করেছ তোমার কাছে চলে আসার জন্য। চায়ান তখন কাংনিং এর কাছাকাছি এসে বলে, তুমি আমার কাছে চলে এসেছো কারণ তোমার হৃদয় শুধু আমার। এরপরে আর কি, চায়ান এবং কাংনিং এর বাসর শুরু হয়ে যায়। তবে ক্যামেরার উপর ধুলো পড়ে যাওয়ার কারণে বাসর ঘরের সিনটা ব্লার দেখাচ্ছিল। আমি তো দেখতে পাইনি, তবে আপনারা যদি কিছু দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। পরদিন সকালের দৃশ্য দেখা যায়, যেখানে ইয়াংশি জামাই সেজে বরযাত্রী নিয়ে কাংনিংদের বাড়ির সামনে হাজির হয়ে গিয়েছিল। এই দিনই তো ছিল ইয়াংশি আর কাংনিং এর বিয়ে, এবং অদ্ভুতভাবে বউ সাজে কাউকে নিয়ে আসা হয়। মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক আছে। গত রাতেই যে কাংনিং এর বিয়ে হয়ে গেল এই বিষয়টা বোঝাই যাচ্ছিল না। ইয়াংশি এসে ম্যাডাম লিকে গ্রিটিং করে। এরপর বউকে পালকিতে তোলা হয়। মেয়ের বাড়ির মোটামুটি সমস্ত রিচুয়াল কমপ্লিট। এবার ইয়াংশি রওনা দেয় তার বউ নিয়ে। সবাই তো বেশ মন খারাপ করেছিল, যেহেতু মেয়ে বিদায় হচ্ছে। ইয়াংশির সাথে কার বিয়ে হলো বিষয়টা কিন্তু রহস্য। এবার আমাদের বাসর ঘরের দৃশ্য দেখানো হয়। ইয়াংশির সাথে বিয়ে হয়েছিল শাওহুয়ার। ইয়াংশি ঘরের মধ্যে ঢোকে আর ডিরেক্ট তোশক বালিশ নিয়ে আলাদা বিছানায় শুয়ে পড়ে। শাওহুয়ার মুখটা পর্যন্ত দেখে না। বেচারি শাওহুয়া বিছানার উপরে বসে থাকে। সকালবেলা ইয়াংশি শাওহুয়ার আগে ঘুম থেকে ওঠে আর কোনো কথা না বলে তৈরি হয়ে বের হয়ে যায়। প্রথমে তো মনে হচ্ছিল যে শাওহুয়া ঘুমিয়ে আছে, তবে একটু পরেই দেখা যায় শাওহুয়া জেগেই ছিল। আর ওর তো বেশ খারাপও লাগে। নতুন বিয়ে হলো আর জামাই এখনো ওর মুখটা পর্যন্ত দেখলো না। আসলে বিষয়টা হয়েছিল, যখন চায়ানের মা ঝামেলা করতে এসেছিল তখন তো ইয়াংশির মা তাদেরকে বসে কথা বলতে বলেছে। আর সেই কথার পরেই ম্যাডাম লি কাংনিংকে জিজ্ঞাসা করে কাংনিং কি চায়, সে কি চায়ানকে ভালোবাসে কিনা। যদি কাংনিং চায়ানকে ভালোবেসে থাকে তাহলে সে কাংনিং আর চায়ানের বিয়েই দিয়ে দিবে। কাংনিং কোনো কথাই বলতে পারছিল না, কারণ এতদিন তো ও কিচ্ছু বলেনি। ইয়াংশির সাথে বিয়েতে রাজি ছিল। কিয়ানু তখন কাংনিং এর বিছানার পাশে থেকে চায়ানের আনা সে পিস ব্লসম ডালটা নিয়ে আসে আর বলে, এই ডালটা দেখি তো বুঝতে পারছেন কাংনিং এর উত্তর কি। এবার শাওহুয়া কাংনিং এর কাছে আসে আর বলে, জোর করে তোমাকে কাউকে বিয়ে করতে হবে না, তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করবে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। আর এরপরে ম্যাডাম লি ইয়াংশির মায়ের সাথে এই বিষয়ে কথা বলে এবং ইয়াংশির মা খুশি মনে শাওহুয়া আর ইয়াংশির বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর বরাবরই তো দেখেছেন ইয়াংশি ওর মায়ের সব কথা শুনে চলে, তাই ওর মায়ের সিদ্ধান্ত অনুযায়ী ও শাওহুয়াকে বিয়ে করেছিল। তবে মনে মনে খুশি ছিল না, কারণ ও তো কাংনিংকে একটু হলেও পছন্দ করছিল। যা হোক, আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।